টপিক্সটা ফলো করলে আহ, আপনাদের যে পরীক্ষার যে এটা আছে, এমসিকিউ বলেন, ভাইভা ভাইভা বলেন, ঠিক আছে, আপনারা এটা খুব সুন্দরভাবে ফেস করতে পারবেন। আর আমি নিজেও উচ্চতর গ্রেডে বেশ কয়েকটা ভাইভা দিছি। আমি মানে মোটামুটি আপনাদের যে উচ্চতর গ্রেডে ভাইভা কি কি আসতে পারে, আমি পিএসসি তে লাস্ট কয়েকটা ভাইভা দিছি, রেজাল্ট পেন্ডিং আছে। আমার মনে হয় আমি আপনাদেরকে মানে আমার যে নলেজ সেটা আমি হচ্ছে ভালোভাবে শেয়ার করতে পারবো। তো আমরা আমরা কি শুরুতে একদম সরাসরি সেশনে চলে যাব? জি, আমরা সরাসরি সেশনে চলে যাই। আমাদের স্যারেরা খুব অধীর আগ্রহ করছে। চলে আপনাকে যান। ছবিটা জুম করতে হবে স্যার। জুম করলে আরেকটু বড় হবে, সবাই ভালো দেখতে পারবেন। জি 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 জি। হ্যাঁ, ভেরি গুড। এখন কি ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা সাইডে এখন যে ওই যে কিবোর্ডের ইয়াটা আছে, বিজয় বাহান্ন, ওটা একটু কেটে দিলেও আরো ভালো হবে। হ্যাঁ, সমস্যা নেই, স্ক্রিনটা আরো ক্লিয়ার আসছে। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা আমরা হলো এখানে হলো আমার মনে হয় আমি যেটা দেখলাম আমার হলো 5টার মতো সেশন লাগবে। হ্যাঁ, এর বেশিও যদি লাগে আমি ওগুলো করাবো। আর এখানে আপনারা একটা বেনিফিট পাবেন, আমি হলো অনেকগুলো হচ্ছে যে আপনার গুগল ফর্ম অলরেডি আপনাদের জন্য করে রাখছি। আপনারা গুগল যে ফর্মগুলো ওটার মাধ্যমে আপনারা পরীক্ষাটা দিতে পারবেন। আমি শুরুর দিকে কি করব, আপনারা যত খুশি পরীক্ষা দিবেন, আর আপনারা আপনাদের নিজেদের স্কোরটা দেখবেন। আপনি যেদিন হচ্ছে যে আপনার বুঝবেন যে না আপনি শতভাগ মানে আপনার পরীক্ষাগুলোতে শতভাগ আপনার হয়ে গেছে, তখন হচ্ছে যে আস্তে আস্তে আমি হচ্ছে যে এরকম আপনাদের প্র্যাকটিস শেষ হলে আমি একটা পরীক্ষা নেব, মানে একটা না মাল্টিপল পরীক্ষায় নেব, এই আমার যে টপিক্সটা থাকবে। আর শেষে একদম হচ্ছে যে আমি যেগুলো হচ্ছে 100% কমন আসবে এই ধরনের এমসিকিউর জন্য আমার 400 বা 500 আমি স্পেশাল এমসিকিউ আপনাদেরকে দিয়ে দেবো। আর আমার যে সেশনটা থাকবে এটার সাথেও আমি যে পিডিএফটা শেয়ার করব এটাতেও আপনারা হলো অনেকগুলো এমসিকিউ পাবেন। মানে আজকে যেমন আজকে যে টপিকসগুলো আমি আপনাদেরকে দেখাবো ওগুলোর লাস্টে দেখবেন যে অনেকগুলো এমসিকিউ আছে। আপনারা যারা সম্ভব হয় আপনারা প্রিন্ট করে রাখতে পারেন। আর যাদের প্রিন্ট করতে পারবেন না তারা পিডিএফটা মাঝে মাঝে একটু দেখবেন। যদি সম্ভব হয় কম্পিউটারে যদি পিডিএফ দেখেন সবচেয়ে ভালো চোখের জন্য। আর যদি আপনি অনেক সময় যদি কম্পিউটার ওপেন করতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার যে মোবাইল আছে, ধরেন যে আপনি ইয়েতে আছেন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, কিন্তু আপনার ওই সময় আপনার কোনো ক্লাস নাই বা কোনো কাজ নেই, তখন আপনি একটু দেখে নেবেন। মানে এগুলো এটা নিয়ে একদম সিম্পল, আপনারা যদি একটু বুঝেন। ঠিক আছে, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, মানে আমি যেটা পার্সোনালি করি, বর্তমান সময়টা হচ্ছে আমাদের হচ্ছে যে এআই, আপনাকে অবশ্যই এআই জানতে হবে। যেমন আমাদের যে কোনো আপনার হচ্ছে যে রিসোর্স বলেন বা হচ্ছে যে আপনাদের হচ্ছে যে জ্ঞানের পরিধি বাড়াইতে হলে আমরা যেটা জানি তার চেয়ে বেশি হলো জানতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এআই ব্যবহার করতে হবে। এরপরে আপনাদের সাইবার সিকিউরিটি বিষয়গুলো আস্তে আস্তে জেনে নিতে হবে, কারণ আমরা এখন এমন একটা সময় আছি যেটা হচ্ছে যে বলা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং এআই এর যুগ। এখানে আপনাকে অবশ্যই সাইবার যে বিষয়গুলো, আমরা যেহেতু ফেসবুক ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করি, আমাদের সাইবার বিষয়গুলো জানতে হবে। তো এই বিষয়গুলো দেখবেন যে আপনি আপনি যখন ভাইভা ফেস করবেন তখন আপনাকে অবশ্যই অনেকগুলা বিষয় বলবে। যেমন আপনাকে বলবে যে আপনি আপনার প্রতিষ্ঠানে যে নেটওয়ার্ক আছে বা আপনার যে ডিজিটাল ক্লাসরুম আছে অথবা আপনাদের যে ফেসবুক পেজ আছে, এটাকে আপনি কিভাবে নিরাপত্তা দেন। হ্যাঁ, এই ধরনের আপনার যখন আপনি এমসিকিউটা ফাঁস করবেন ভাইভার সময় দেখবেন যে আপনাকে গতানুগতিক প্রশ্ন করবে না। মানে আপনি আপনি কিভাবে আপনার হচ্ছে প্রতিষ্ঠানে আপনাকে যদি প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়, ঠিক আছে, আপনি কি ডেভেলপমেন্ট করবেন। তো এই ধরনের জিনিস আপনাকে মানে এগুলো আমরা আস্তে আস্তে বলে দিব কি কি উত্তর দেবেন। তো আমরা আমার যেহেতু আইসিটি, আমি এখানে কি কি করাবো, কম্পিউটারের যে পুরো আর্কিটেকচারটা, কম্পিউটারটা কিভাবে চলে। হ্যাঁ, কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম আছে, তারপরে মেমোরি আছে অনেকগুলো আমরা নাম শুনছি, হার্ড ডিস্ক, বর্তমানে এসএসডি চলে, র্যাম রম। ঠিক আছে, আমরা এগুলো খুব বেসিক বেসিক কোশ্চেনগুলো আসে একদম, দেখবেন যে আপনারা প্রিভিয়াস যত পরীক্ষা হয়েছে সবগুলোতে খুব বেসিক কোশ্চেনগুলো আসে। এরপর হচ্ছে যে অপারেটিং সিস্টেম আছে, নেটওয়ার্কিং আছে, সাইবার সিকিউরিটি আছে, বিভিন্ন ডিভাইস টেকনোলজি, ক্লাউড কম্পিউটিং। এই ধারণাগুলো আপনারা কিন্তু ব্যবহার করেন। আমরা এখানে অনেকে গুগল ড্রাইভ ব্যবহার করি না, গুগল ড্রাইভ। জি কেউ স্যার। একজন হ্যাঁ, গুগল ড্রাইভটা কিন্তু ক্লাউড কম্পিউটিং এর একটা পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে বলা হচ্ছে যে সফটওয়্যার এস এ সার্ভিস। আমরা সফটওয়্যারের মাধ্যমে গুগল ড্রাইভের মাধ্যমে আমরা কি করি, আমাদের যে লোকাল মেশিনে যে এগুলো আছে ছবি বা হচ্ছে বিভিন্ন যে ইয়েগুলো ফাইলগুলো আছে আমরা এগুলো গুগলে রেখে দিই, ক্লাউড কম্পিউটিং এটা। ঠিক আছে, এরপর হচ্ছে যে আমরা যে এসএসসির একটা আইসিটি বই আছে, দেখবেন যে বইটাতে স্যার খুব ফেস দেখা যাচ্ছে না। স্ক্রিন স্ক্রিন দেখা যায় না। স্যারের ফেসটা দেখতে পাচ্ছি না। ও আমি তো স্ক্রিনশট দেওয়ার কারণে কিনা আচ্ছা, এটা স্ক্রিন শেয়ারের জন্য সমস্যা নাই। আপনারা হচ্ছে স্ক্রিন শেয়ারের কারণে। রেকর্ডেড ক্লাসে পাবেন স্যারের ফেসটা উপরে আছে। আর স্ক্রিনে কেউ আঁকবেন না প্লিজ।
জি স্যার, আপনি কন্টিনিউ করুন স্যার। হ্যাঁ, হ্যাঁ। এরপর এসএসসির যে একটা আইসিটি বই আছে, এই বইটা কিন্তু একদম আপনাদের আইসিটির যে কোশ্চেনগুলো আসে এগুলোর জন্য একটা মানে স্ট্যান্ডার্ড ধরা হয়। আমি ওইখান থেকেও আপনাদের জন্য আমি যা যা আসতে পারে, ঠিক আছে, আমি ওগুলো নোট করে রাখবো এবং আপনাদের এমসিকিউ তো লাস্ট যখন 400 500 এমসিকিউ আপনাদেরকে দিব, আমি ওইখানে এটা অ্যাড করে দেবো এবং পড়াবো, ঠিক আছে। আর ভাইবা টিপস তো বললাম। তা আমরা যদি কম্পিউটার দিয়ে শুরু করি, আমাদের যে কম্পিউটার সিস্টেমটা মূলত চলে, আমরা কিবোর্ডের মাধ্যমে বা মাউসের মাধ্যমে আমরা প্রথমে কি করি, একটা ইনপুট দিই, ঠিক আছে। আর এটাকে প্রসেস করা হয়, প্রসেস করে এবং যে আমরা যে কিছু ডেটা আছে যেটা মানে কম্পিউটার তার মেমোরিতে রাখা লাগে, ঠিক আছে, আমরা এই বিষয়গুলো দেখবো। আর তারপরে সে কি মনিটরে একটা আউটপুট দেয়। এই কাজটা হচ্ছে যে সে কিভাবে করে, এখানে একটা ফিগার আছে দেখেন, খুব সহজে এখানে যে ইনপুটটা আছে, এই যে ইনপুটটা আমরা কিবোর্ডের মাধ্যমে বা মাউসের মাধ্যমে দিই। তারপরে সে কি করে, সিপিইউ মানে এটাকে আপনার প্রসেসর হিসেবে ধরতে পারেন, হ্যাঁ। সিপিইউটাতে সে কি করে, তার তিনটা অংশ আছে। এখানে দেখেন এরিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। এটা কি করে, যোগ বিয়োগ গুণ ভাগ আছে না, ওই কাজটা সে করে। ধরেন যে আপনি আপনার কম্পিউটারে আপনি একটা ক্যালকুলেটর অ্যাপস, হ্যাঁ, কম্পিউটারে আপনি এটা ওপেন করলেন। তো ওপেন করার পর আপনি ইনপুট হিসেবে দিলেন কি 2 যোগ 3, তাহলে সে আমাদেরকে মনিটরের স্ক্রিনে কি দেখাচ্ছে, 2 যোগ 3 5 দেখাচ্ছে। তো এই এই জিনিসটা সে কিভাবে করে, আমরা আস্তে আস্তে বুঝবো এটা। আমরা র্যামের সাথে পরিচিত আছি না সবাই, র্যাম আমরা বলি না র্যাম ভালো হলে মোবাইল বা ল্যাপটপ ভালো চলে, ঠিক আছে। এটার জি স্যার। রিজনটা কি, হ্যাঁ, এটার রিজনটা হচ্ছে যে কি, র্যাম আমাদের যে কোনো অ্যাপস আমরা যখন ওপেন করি, ধরেন যে একটা ব্রাউজার ওপেন করেন, ক্যালকুলেটর ওপেন করেন, ঠিক আছে, এটা তো অনেক বড়। আর আমাদের কম্পিউটারে যে সিপিইউতে যে মেমোরিটা থাকে সেটাকে আমরা বলেছি রেজিস্টার, ঠিক আছে। ওটা খুবই ছোট, কিন্তু ওটা খুবই ফাস্ট, একদম সিপিইউর সাথে এটা কানেক্টেড থাকে, এটা এই মেমোরি ইউনিটটা। আমরা এগুলো আপনার চাইলে নোটও করতে পারেন, অথবা আপনার এখানে এটাতেই পেয়ে যাবেন সবকিছু। এই যে মেমোরি ইউনিটটা সে কি করে, সিপিইউ আপনি যখন হচ্ছে যাই ইয়ে থেকে যখন হচ্ছে যাই ব্রাউজারটা ওপেন করেন, সে প্রথমে র্যামে লোড করে। তো র্যামের সাথে হচ্ছে যাই আপনার কাজ করাটা তো একটু ইয়ে হয়ে যায়, তখন সেক্ষেত্রে ছোট ছোট যে বিষয়গুলো আছে ইনস্ট্যান্ট যেগুলো নিয়ে কাজ করে, সে এটা রেজিস্টারে রেখে দেয়। আর রেজিস্টারে রেখে কি করে, রেজিস্টারে ইনপুটটাও রাখে আউটপুটটাও রাখে, লাস্টে মনিটরে দেখাই দেয়। তার মানে আমাদের এই এখানে তিনটা পার্ট আছে দেখেন সিপিইউর প্রসেসরের। একটা হচ্ছে কি যোগ বিয়োগের জন্য এটা এরিথমেটিক লজিক্যাল ইউনিট, আরেকটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, মানে কার সাথে কে কাজ করবে, র্যামের থেকে কি নিবে, তারপরে হচ্ছে যায় আপনার কোনটা রেজিস্টারে নিবে, এই জিনিসটা কন্ট্রোল করে হচ্ছে যায় আমাদের কন্ট্রোল ইউনিট। এটা মাঝে মাঝে এমসিকিউতে আসে কি, আপনাদের এটা এই জিনিসটা মনে রাখা লাগবে দেখেন, এই যে এরিথমেটিক লজিক্যাল ইউনিট এটা হচ্ছে যে কি করে, গাণিতিক কাজগুলো করে। আর আমাদের সিপিইউতে সরাসরি মেমোরি হিসেবে কাজ করে কোনটা, রেজিস্টার। আর কন্ট্রোল ইউনিট আপনারা দেখলে বুঝবেন যে এটা সবকিছুকে কন্ট্রোল করে। তার মানে তার মানে আমাদের সিপিইউ বা প্রসেসরের হচ্ছে যে তিনটা পার্ট, একটা হচ্ছে যে কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে এএলইউ, আর একটা হচ্ছে মেমোরি ইউনিট। আর ইনপুট আউটপুট আমরা বুঝছি, ইনপুটটা দিয়ে আমরা কিবোর্ড বা মাউস দিয়ে, আর আউটপুটটা দিয়ে আমরা মনিটরের মাধ্যমে আমরা দেখাই। এখানে দেখেন এই যে সিপিইউটা বা প্রসেসরটা, এটাকে কি বলা হয়, কম্পিউটারের মেইন যে মস্তিষ্ক বলা হয় হচ্ছে যে সিপিইউ কে। এটা এমসিকিউর জন্য আপনারা লিখে রাখবেন সিপিইউ। এখন কি আপনার সিপিইউটা বুঝছেন, সিপিইউ কোনটা? আমরা কি সবাই কম্পিউটার দেখছি, কম্পিউটার? জি জি। সিপিইউটা হচ্ছে যে কি কোনটা, প্রসেসরের পার্টটা, ঠিক আছে। এইটা থেকে কি সবকিছু দেখবেন যে আপনি অনেকে বলে র্যাম এবং প্রসেসর ভালো হইলে, ঠিক আছে, মাদারবোর্ড ভালো হইলে আপনার কি খুবই ভালো চলে। তাহলে এখন আমার এই তিনটা পার্ট আপনারা মাস্ট জানতে হবে, সিপিইউ তিনটা পার্ট, ঠিক আছে। সিপিইউ এর সাথে আর কি কাজ করে, ইনপুট আউটপুট কাজ করে। ইনপুট দিয়ে আমরা কিবোর্ড বা মাউস দিয়ে আউটপুট আমরা পাই। এরপরে এখানে একটা পার্ট এটা বলছে, এটা খুব ইম্পর্টেন্ট দেখেন, রেজিস্টার। এই রেজিস্টারটা কোনটা, এটা সাময়িক সময় যেগুলো আমরা খুব দ্রুত, আপনার শুধুমাত্র এটা সিপিইউ এর সাথে কাজ করে। অনেকগুলো আপনার মেমোরির নাম পাবেন, রেজিস্টারের নাম পাবেন, র্যাম রোম পাবেন। এই রেজিস্টারটা সরাসরি কি করে, প্রসেসরের মধ্যে থাকে, প্রসেসরের মধ্যে যে কোনো এক জায়গায় এটা অ্যাটাচ থাকে। আচ্ছা, আমরা একটু দেখি। হ্যাঁ, এখান থেকে মাঝে মাঝে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে কম্পিউটার কে আবিষ্কার করে, আপনাদের কি ধারণা আছে এটা নিয়ে? চার্লস বেবেজ, ঠিক আছে। চার্লস বেবেজ।
ঠিক আছে, এটা 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 মাস্ট আসে অনেক সময়, যে একদম ইয়ে যদি আসে, এমসিকিউ ছোট যদি আসে, এটা আসে। এরপরে হ্যাঁ, আপনাদেরকে এটা আসে হলো যে সিপিইউটা, যে একটা কম্পিউটারের মস্তিষ্ক কোনটা, সিপিইউ, একদম সবকিছু হলো সে। জি জি। আর যদি বলা হয় হচ্ছে যে কম্পিউটার সিস্টেমের আত্মা, আত্মা বলা হয় হচ্ছে যে ওই যে ইয়েটাকে, অপারেটিং সিস্টেমটাকে। ঠিক আছে, মাথা বলা হয় হচ্ছে যে সিপিইউ কে, আর হচ্ছে যে যে হার্ট যেটা, সেটা বলা হয় হচ্ছে যে আপনার হলো ওএস কে, মানে অপারেটিং সিস্টেম, সেটা আমরা আসতেছি। এরপরে দেখেন আমাদের অনেকগুলো প্রজন্ম ছিল। আমাদের প্রথম দিকে যখন কম্পিউটারটা আসলো তখন অনেক বড় ছিল, এটা ধাপে ধাপে ছোট এবং শক্তিশালী হয়েছে। এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, প্রশ্নটা কিরকম আসে, যে প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কোনটি? একদম ভ্যাকুয়াম টিউব। ঠিক আছে, এটা আপনারা একদম লিখে রাখবেন, এটা ভ্যাকুয়াম টিউবটা প্রথম প্রজন্ম। আর দ্বিতীয় প্রজন্ম আর একটু ছোট হয়, ট্রানজিস্টর আসে। ঠিক আছে, এরপরে তৃতীয় প্রজন্মে আইসি। ঠিক আছে, অনেকগুলো ট্রানজিস্টর এক জায়গায়। আর চতুর্থ যেটা আমরা প্রজন্ম, আমাদের যে টেবিলের উপরে ল্যাপটপ, ঠিক আছে, টেবিলের উপর ডেস্কটপ যে চলে আসছে, এটা আমাদের চতুর্থ প্রজন্ম, মাইক্রো প্রসেসর, একদম ছোট হয়ে গেছে প্রসেসর। এর আগে পর্যন্ত এটা মাঝে মাঝে আসে যে আমাদের হলো ল্যাপটপটা কোন প্রজন্মের। আর লাস্ট এখন যেটা চলতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের লেটেস্ট, যেটা পঞ্চম প্রজন্ম, যেটাতে হচ্ছে যে রোবট, চ্যাট জিপিটি বলেন, ড্রোন বলেন, এই জিনিসগুলা এখন কাজ করতেছে ঠিক, মানে এর মতো কাজ করতেছে, মানুষের মতো কাজ করতেছে। এরপর এখান থেকে অনেক কোশ্চেন আসে, এই যে কোনটা আমাদের কম্পিউটার সিস্টেমে ইনপুট ডিভাইস, কোনটা হচ্ছে আউটপুট ডিভাইস। আপনারা একটু দেখে নেন, আমরা যে কিবোর্ডটা, কিবোর্ড দিয়ে আমরা কি কাজ করি? শুধু ইনপুট দিই। আর মাউস দিয়ে কি করি? ইনপুট দিই। স্ক্যানার তো আপনারা চিনেন, আপনাদের যে বিভিন্ন জিনিস যে ইয়ে থেকে আপনার ধরেন যে আপনার একটা পিডিএফ, সরি, আপনার একটা প্রিন্ট কপি থেকে আপনার সেটা হচ্ছে নেওয়া লাগবে, ধরেন যে আপনার কাছে একটা প্রিন্টেড এনআইডি আছে, সেটা সিস্টেমে ঢুকাইতে হবে। এই জিনিসগুলো আমরা কি করি? স্ক্যান করি। আচ্ছা, আমাদের এই যে এখন যে মাইক্রোফোন দিচ্ছি না, এটাও কিন্তু আসে মাঝে মাঝে। মাইক্রোফোনটা কি, ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? মাইক্রোফোন, আমাদের যে কথাগুলো যাচ্ছে, ইনপুট আউটপুট ডিভাইস, ডিভাইস। ইনপুট। আউটপুট না, ইনপুট ইনপুট হবে। ডিভাইস। ইনপুট হবে, কারণ ইনপুট আমরা তো ডিভাইস। মাইক্রোফোন দিয়ে কি দিচ্ছি, ইনপুট দিচ্ছি। ঠিক আছে, আবার হচ্ছে যে ওই যে মোবাইলে যেটা থাকে দুইটা হচ্ছে যে হেডসেট বলে, ঠিক আছে, ওটা হচ্ছে কি, ডাবল, ইনপুটও নিচ্ছে আউটপুটও নিচ্ছে। আপনার স্পিকারেরও কাজও করে, আবার ইনপুটও নিচ্ছে। সেটা যদি আসে তখন হচ্ছে ইনপুট আউটপুট দুইটা হয়। আর আমাদের সচরাচর মনিটর যেটা, এটা কি, আউটপুট। আর আউটপুট। প্রিন্টার হচ্ছে আউটপুট। কিন্তু বর্তমানে কিছু প্রিন্টার আছে যেগুলো দিয়ে স্ক্যানও করা যায়, আবার প্রিন্টও করা যায়। এ ধরনের যদি এরকম আসে, দেখেন এখানে, এখানে আছে না প্রিন্টার অল ইন ওয়ান, অল ইন ওয়ান যদি হয় সেটা ইনপুট এবং আউটপুট দুইটা হবে। হুম। মাঝে মাঝে এরকম এরকম প্রশ্ন আসে যে ইনপুট এবং আউটপুট ডিভাইস কোনটি? আমরা যে টাচ স্ক্রিনটা দিই না, টাচ স্ক্রিন, এই যে দেখেন না এখানে স্ক্রিনে যে আঁকতেছে না, এটা কি হচ্ছে? আমরা ইনপুটও দিচ্ছি, আবার আমরা দেখতেছিও, ঠিক না? এখানে কেউ একজন আঁকছে না? টাচ স্ক্রিনের সময় কি হয়, আপনার টাচ স্ক্রিন, এই যে আপনার হচ্ছে যে সাইন করেন না অনেক সময় টাচ স্ক্রিন দিয়া, হুম। ওটাতে কি হয়, এই যে আপনি ইনপুটও দিচ্ছেন, আউটপুটও হচ্ছে। আউটপুট হচ্ছে। আরেকটা হচ্ছে মডেমটা কেন ইনপুট আউটপুট? মডেমটা হচ্ছে যে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল করে, আবার ডিজিটাল সিগন্যালকে কি করে, অ্যানালগ করে। অ্যানালগ মডেম করে। দুই ধরনের কাজ করে দেখবেন। ঠিক আছে, এক তো মানে বাইরে আপনার যে প্লেন টেক্সটকে, অ্যানালগটাকে সে ডিজিটাল করে, ডিজিটালটাকে সে আবার অ্যানালগে কনভার্ট করতে পারে। তার মানে আমাদের এই এই দুইটা জিনিস জানলে হয়, যে ইনপুট ডিভাইস চেনা লাগে আলাদা, আউটপুট ডিভাইস চেনা লাগে, আর ইনপুট এবং আউটপুট। ঠিক আছে, এরপর আমরা যে মেমোরির কথা বললাম, আমাদের কম্পিউটার সিস্টেমে যারা আমরা কম্পিউটার সিস্টেম ব্যবহার করি, তারা হচ্ছে যে এই মেমোরিগুলোর নাম আমরা জানি, কিন্তু আমরা হচ্ছে যে আজকের পরে এগুলো আর ভুলবো না, এগুলো কি, যেমন প্রাইমারি মেমোরি, একদম প্রধান মেমোরি। কম্পিউটার বলেন, মোবাইল বলেন, এটার প্রধান মেমোরি হলো র্যাম এবং রম। ঠিক আছে, আমরা যেটা এক্সটার্নাল লাগাই পিসিতে, দেখবেন যে আমরা কি লাগাই, এসএসডি বা হার্ড ডিস্ক লাগাই, অথবা পেন ড্রাইভ লাগাই, অথবা কোনো একটা পোর্টেবল ডিস্ক কিনি, আমরা ড্রাইভ কিনি। ওগুলো হলো সেকেন্ডারি। ঠিক আছে, আপনার প্রাইমারি যেটা, এটার এটা কি সরাসরি সিপিইউর সাথে থাকে, হুম। সরাসরি প্রসেসরের সাথে থাকে। মোবাইলের সাথেও থাকে সরাসরি। হ্যাঁ,
মানে এটা প্রসেসরের সাথে সরাসরি কানেক্টেড, প্রাইমারি র্যাম এবং রম। ঠিক আছে। হুম এখন এই যে র্যাম নিয়ে অনেক প্রশ্ন আসে, আপনি দেখবেন র্যাম নিয়ে প্রশ্নের কোনো অভাব নেই। র্যামের এটা হচ্ছে যাই, র্যাম হলো কি ভোলাটাইল, মানে কি কথা বলবো র্যামের যে, অস্থায়ী। হ্যাঁ অস্থায়ী বা ভোলাটাইল। বিদ্যুৎ চলে গেলে বা মোবাইল বন্ধ করে দিলে, ল্যাপটপ বন্ধ করে দিলে কি হয়, র্যামের ডেটা চলে যায়। যে কোনো ধরনের অকারেন্স ঘটলে আপনার হচ্ছে যাই, প্রথমে যারা ধরেন যে ফরেন্সিকে করতে যায়, তখন তারা দেখে যে লাইভ লাইভ কোনোভাবে মানে যে ডিভাইসটাতে অকারেন্স ঘটছে এটা লাইভ আছে কিনা। লাইভ থাকলে তাদের জন্য সুবিধা হয়, কেননা ওই যে র্যামের যে অনেকগুলো প্রসেস আছে এগুলো লগগুলো পাওয়া যায়। আর যদি র্যাম যদি বন্ধ হয়ে যায় এটা বের করা অনেক টাফ হয়ে যায় সিস্টেম। তো আমরা মেইন মেমোরি যদি বলি বা প্রধান মেমোরি যদি বলি, আমাদের র্যাম এবং রম। রমটা কেন লাগে, ধরেন যে এই যে আমাদের যে বিল্ট ইন কিছু জিনিস আছে না, ম্যানুফ্যাকচার যারা করে আমাদের ল্যাপটপটা বা মোবাইলটা চলার জন্য, প্রথমে যে ইয়েটা আসে, বায়োসটা যেটা আসে না প্রথমে, একদম প্রথম যে শুরুটা, সেটা একদম বিল্ট ইন করে দেওয়া হচ্ছে রমে। আর এই রমের ডেটাটা কি হয়, কোনোভাবে আপনি মুছতে পারবেন না। স্থায়ী। হ্যাঁ, একদম স্থায়ী, এটা কোনোভাবে আপনি মুছতে পারবেন না। এখান থেকে অনেক কোশ্চেন আসে আপনাদের, একদম সহজ প্রশ্ন আসলে এখান থেকে আসবে যে র্যাম কি, রম কি। র্যামের এই যে ফুল মিনিং সেটা হচ্ছে যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রম হচ্ছে রিড অনলি মেমোরি, আপনি রিড করতে পারবেন কিন্তু এটা কোনোভাবে রাইট করতে পারবেন না, মানে এটাতে আপনি আর কিছু করতে পারবেন না। সে ম্যানুফ্যাকচার যে, সেটাতে তার যে ডিভাইসটা ওপেন হওয়ার জন্য যা যা দরকার, ঠিক আছে, বায়োস সেটিং এর জন্য যা যা দরকার ওইখানে এটা রমে দিয়ে দেয়। তা আমরা কি এটা বুঝছি এটা কেন প্রাইমারি মেমোরি বলা হচ্ছে? এটা প্রাইমারি মেমোরি, এটা সরাসরি সিপিইউর সাথে আছে কানেক্টেড। আর আমাদের যে মেমোরিগুলা, সেকেন্ডারি যে মেমোরিগুলা, এগুলা সিপিইউর সাথে কানেক্টেড না সরাসরি। এগুলা বিদ্যুৎ গেলে গেও কি এগুলো তথ্য মুছে না। এখানে র্যামের তথ্য বিদ্যুৎ চলে গেলে মুছে, কিন্তু রমের গুলো থাকে। আবার এখানে কোনোটারই কি হার্ড ডিস্কের ডাটা আপনার বিদ্যুৎ চলে গেলেও কোনোভাবে যাবে না, এটা স্থায়ী ডাটা। এই যে এখানে আবার আমি ইয়ে দিয়ে রাখছি আপনাদেরকে, আমি পিডিএফটা শেয়ার করব, ঠিক আছে, আপনাদের ইয়ের জন্য মনে রাখতে পারবেন আপনারা, র্যাম রমের যে এটা বললাম। এখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে যে আমাদের একটা জিনিস আসে এখানে, পোস্ট। এটা একদম লাস্টে আছে মনে হয়। আচ্ছা, এই যে বায়োস বলছি না, বায়োস, এই বায়োস নিয়ে প্রশ্ন আসে। বায়োসটা হলো একটা হচ্ছে যে সফটওয়্যার বলতে পারেন, ছোট সফটওয়্যার যেটা ম্যানুফ্যাকচার কোম্পানি তার এই ডিভাইসটা ওপেন করার জন্য রমের ভিতরে স্থায়ীভাবে দিয়ে রাখে। এই যে একটু আগে বললাম না রমটা কেন লাগতেছে, ম্যানুফ্যাকচার কোম্পানি তার এই ডিভাইসটা চলার জন্য যে ছোট ছোট সফটওয়্যার বা কোনো কিছু যদি দেওয়া দরকার হয় সেটা বায়োসে দেয়। ঠিক আছে। তাহলে এই বায়োসের পূর্ণরূপ অনেকবার আসছে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ঠিক আছে, এটা আপনাদেরকে আমি লাস্টে এখানে আছে পিডিএফ এ অনেকগুলা পূর্ণরূপ আছে, আপনারা এটা একটু দেখে নেবেন। আর এই যে পোস্ট যে বিষয়টা, ঠিক আছে, এটা জাস্ট একটা চেকিং। আপনার হচ্ছে যাই যখন সে ডিভাইসটা ওপেন করবে সে প্রথমে রমে চলে যাবে। মানে আপনি যখন উইন্ডোজ পাওয়ার বাটনটা ইয়ে মারবেন, পাওয়ার বাটনে যখন ক্লিক মারবেন বা হচ্ছে চাপ মারবেন, তখন ইয়েতে চলে যাবে, রমে চলে যাবে। রমে গিয়ে দেখবে যে বায়োসটা ঠিক আছে কিনা। বায়োস একটা টেস্ট চালায়, সেটা হচ্ছে যে কি, যে আমার এই পিসিটা ওপেন করার জন্য মাদারবোর্ড ঠিক আছে কিনা, পিসিটার সবকিছু ঠিক আছে কিনা, র্যাম ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তখন কি করে, সে কিছু সাউন্ড করে, বিপ সাউন্ড করে। ঠিক আছে, যে এই সমস্যা ওই সমস্যা বা স্ক্রিনে কিছু জিনিস আসে, এটার জন্য শুরুতে একটা ফোর্স টেস্ট করে। এখান থেকে যে প্রশ্নটা আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কি, বায়োসটা কই থাকে, বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটা কই থাকে? আপনারা কেউ বলতে পারবেন বায়োসটা কই থাকে? যে হার্ড ডিস্ক। ম্যানুফ্যাকচার, না হার্ড হার্ড ডিস্ক না, ডিস্ক। হার্ড ডিস্ক না, একটু আবার আবার চিন্তা রমে করেন। থাকে, রমে। রমে থাকে। হার্ড ডিস্কে থাকলে যদি ধরেন যে আমি, বায়োস রমে থাকে। হ্যাঁ, কারণ হার্ড ডিস্কে তো রিড রাইট করা যায়। বায়োস যদি আপনার হার্ড ডিস্কে দিয়ে দেয়, সেক্ষেত্রে এটা কি করা যাবে, চেঞ্জ করে ফেলা যাবে। তখন আপনি 2 দিন পরে চেঞ্জ করে ফেলতে পারবেন। এই জন্য ম্যানুফ্যাকচার কি করে, যারা যে ডিভাইস বানায় তারা রমে দিয়ে দেয়, আপনি কোনোদিনও এটা চেঞ্জ করতে পারবেন না। এই জন্যই বলতেছে যে রমের ডাটাটা হলো কি স্থায়ী ডাটা, আর এটা রিড অনলি। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এটার সাথে কিন্তু রিড অনলি সম্পর্ক, যেটা আপনি কোনোভাবে কি করতে পারবেন না, রাইট করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। আর এটা সেম এভাবেও আসে কম্পিউটার
চালু করার সময় প্রয়োজনীয় যে ইনস্ট্রাকশন এটা কোথায় থাকে? এটা রমে থাকে। আর পোস্ট হুম। যেটা আমি বললাম, পোস্ট শুধুমাত্র একটা টেস্ট, যে সবকিছু ঠিক আছে কিনা এটার জন্য একটা টেস্ট করে। এরপরে আমরা যারা সেকেন্ড কি বলে সেকেন্ডারি ডিভাইসের কথা বললাম, মেমোরির জন্য বললাম, সেকেন্ডারি মেমোরি কোনটা? আমার হচ্ছে যাই এইচডিডি, মানে কি হার্ড ডিস্কটা। আর বর্তমানে একটা আসছে কি এসএসডি। এই এইচডিডিটা যারা ইউজ করে দেখবেন যে আপনার এটা স্লো এবং একটু দামও কম। এটা দুইটাই কিন্তু কি, এটা লেটেস্ট, এসএসডিটা লেটেস্ট। আপনাদের যারা এসএসডি ব্যবহার করবেন তারা দেখবেন যে খুব ফাস্ট, সুপার ফাস্ট, আপনার ল্যাপটপ বা পিসি। কিন্তু আগে যারা কিনছেন তাদের কি আছে? এইচডিডি। এখন লেটেস্ট হচ্ছে যে এসএসডি। তার মানে এই দুইটাই কি আমার সেকেন্ডারি মেমোরি যেটা, ঠিক আছে? এই দুইটা থেকে প্রশ্ন আসে যে কোনটা কোনটা দ্রুত। এসএসডি। এসএসডিটা হলো খুবই দ্রুত। আচ্ছা, আর আমরা এই যে আমরা রেজিস্টার নিয়ে কিন্তু পড়ছি, হ্যাঁ? রেজিস্টার একদম প্রসেসরের সাথে থাকে, প্রসেসরে একদম ফিক্সড করা এক্সকিউজ মি থাকে। স্যার, হ্যাঁ বলুন। এই সময় এই এইচডিডি আর এইচডিডির পূর্ণ এসএসডির পূর্ণ রূপটা বলে দেন একটু। আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, আমি সমস্যা নেই। এটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ আর হচ্ছে যাই সলিড স্টেট ড্রাইভ। হ্যাঁ, ওটা পরে আছে আমাদের একটা এখানেই আছে। আপনাদেরকে আমি পুরোটা অনেকগুলো পূর্ণরূপ দিয়ে দেবো, এখানে আছে এই শিটে। এরপরে আমার দেখেন ক্যাশ মেমোরি। আচ্ছা, এখন আমার যদি বারবার যদি র্যামে যাওয়া লাগে, তাহলে কি একটু স্লো হয়ে যাবে না? মনে করেন যে আপনি বারবার সে র্যামে যাচ্ছে, তার তো যদি র্যামের মাঝখানে যদি কোনো একটা জিনিস বসানো যায়, বারবার যে ডেটাগুলো আপনার ব্যবহার হয়, আমাদের কিছু কিছু আপনারা দেখবেন যে যারা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করেন বলে যে ক্যাশ ক্যাশ ক্লিয়ার করেন, ক্যাশ ক্লিয়ার করেন। ঠিক আছে, মানে বারবার যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো কিসে রাখে? ক্যাশে রেখে দেয়। আর আমাদেরও পিসিতেও সেম একটা জিনিস, এটা কি করে? ক্যাশ মেমোরিতে রেখে দেয়। তাহলে বারবার যে জিনিসটা আপনি কাজ করতেছেন সেটা বারবার র্যামে যাওয়া লাগে না। এখন আমার প্রশ্ন, আপনারা যে কোনো একজন বলবেন, তাহলে রেজিস্টার এবং ক্যাশ কি একই জিনিস? না। কেন ভিন্ন বলবেন? ক্যাশ অস্থায়ী, রেজিস্টার স্থায়ী কথায়। আর যে না জিনিসগুলো ঘন ঘন করা হয় সেটা ক্যাশে। না না, একটা চিন্তা করেন। রেজিস্টারটা একদম হচ্ছে যাই আপনার হলো এই ইয়েতে থাকে, আপনার হচ্ছে যে সিপিইউতে থাকে, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে। আর এটা থাকে হচ্ছে যে ওটা হচ্ছে একদম প্রসেসরের ভিতরে থাকে, ফিক্সড একদম। আর এই যে ক্যাশটা আছে না, ক্যাশটা কিন্তু একটু কাছাকাছি থাকে, র্যাম থেকে দূরে তবে কাছাকাছি, এটা আলাদা জিনিস। এর মধ্যে সবচেয়ে ফাস্ট কোনটা? রেজিস্টার ফাস্ট নাকি হচ্ছে যাই আপনার হচ্ছে ক্যাশ মেমোরি ফাস্ট? এটা আসে অনেক সময়। এই এই এখানে দেখেন আমি একটা ক্রম বলে দিছি। ক্যাশ ক্যাশ মেমোরি মেমোরি ফার্স্ট। না, প্রথম যদি প্রশ্ন রেজিস্টার, যদি এটা আপনারা মুখস্থ রাখবেন, কোনোভাবে যদি রেজিস্টার, ক্যাশ, র্যাম, র্যাম, এসএসডি, এইচডিডি। হ্যাঁ, এই দিদি। জিনিসটা আপনারা মুখস্থ রাখবেন। যদি রেজিস্টার কোনোভাবে থাকে, রেজিস্টারটা কিন্তু একদম প্রসেসরের ভিতরে ছোট একটা, ধরেন যে ইয়েতে থাকে, বিল্ডিং থাকে। আর ক্যাশটা হচ্ছে কি আমরা আলাদা যেগুলো কিনি ক্যাশ মেমোরি, এটা আলাদা ভাবে দেয়, এটা প্রসেসরে থাকে। আর রেজিস্টারটা একদম মানে ওইখানে থাকে, প্রসেসরে থাকে না, ঠিক একটু মানে বোর্ডের মধ্যে থাকে আলাদাভাবে আমরা যেটা কিনি, ডিরেম। এখানে একটা কনফিউজিং হয়, দেখেন এই যে এটা এটা বারবার আসবে আপনার, ঠিক আছে? র্যামটা কি, মানে কি ভোলাটাইল কোনটা, কোনটা নন ভোলাটাইল, তারপরে প্রাইমারি কোনটা, সেকেন্ডারি কোনটা, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা লিখে রাখবেন। যেমন অনেক সময় আসে ফ্রেন্ড ড্রাইভটা কি সেকেন্ডারি RAM, নাকি, ROM, cache. ঠিক আছে? র্যাম রম নিয়ে আপনার প্রশ্ন আসবেই, র্যাম রম ক্যাশ রেজিস্টার, ঠিক আছে? Hash. এরপরে আমরা আমাদের আপনারা একটু মনোযোগ দেন, বেশিক্ষণ লাগবে না, হ্যাঁ? আজকের যে ক্লাসটা এটা থেকে আপনারা মিনিমাম 2টা এমসিকিউ পাবেন মিনিমাম। আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, আমাদের অপারেটিং সিস্টেমটা আছে না, অপারেটিং সিস্টেম হুম। নিজেও কি এটা কি সফটওয়্যার? Operating.
অপারেটিং সিস্টেম নিজেও একটা কি সফটওয়্যার, তবে এটা কি কি সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার। সিস্টেম এখন সফটওয়্যার। আমরা কি অপারেটিং সিস্টেম কয়েকটা আমরা তো ব্যবহার করি, যেমন আমরা মানে অনেকে হয়তো জানি না আমাদের যে অ্যান্ড্রয়েডটা, এটা কিন্তু আমরা অ্যান্ড্রয়েড সেট বলি, কিন্তু অ্যান্ড্রয়েড কি মূলত অপারেটিং সিস্টেম। সিস্টেম। অপারেটিং সিস্টেম। হ্যাঁ। এরপরে হচ্ছে যে আমরা যারা আইওএস ব্যবহার করি, মানে আইফোন যারা ব্যবহার করি, সেটা কি আইওএস। তো এখানে মাঝে মাঝে কোশ্চেনটা একটু ট্রিকি আসে যে কোনটা মোবাইল অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তখন হচ্ছে যে আপনার হচ্ছে যে হয় আইওএস দে, অথবা হচ্ছে যে অ্যান্ড্রয়েড দে, আর বাকিগুলো হচ্ছে ফিসির গুলো দিয়ে দে। ফিসিতে আমাদের কি কি আছে? জনপ্রিয় আছে হলো উইন্ডোজ। এখন উইন্ডোজের 11 চলতেছে, আর উইন্ডোজ 10 আছে, বা উইন্ডোজ 7 দিতে পারে। আর হচ্ছে যাই আরেকটা ওপেন সোর্স আছে, যারা হচ্ছে যাই আপনার হলো একটু সার্ভার টার্ভার চালায়, তারা হচ্ছে লিনাক্স ব্যবহার করে। আর লিনাক্স। আগে যখন ছিল তখন ইউনিক্স ইউনিক্স থাকতো। তো আমার ইয়ে থাকবে, আপনারা সিস্টেম সফটওয়্যার গুলার মোটামুটি সবগুলোর নাম আপনারা মুখস্থ করে রাখবেন। যেমন আপনার হচ্ছে মাইক্রোসফটের যে উইন্ডোজ, লিনাক্স, তারপরে হচ্ছে যে আপনার হলো ম্যাক ওএস একটা আছে, মানে হচ্ছে ম্যাকবুকের জন্য ম্যাক ওএস। আর এই অপারেটিং সিস্টেমটাই মূলত হচ্ছে যে কি আপনার পিসিটাকে চালায়। পিসিটাকে কিভাবে চালায়? সে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে একটা সংযোগ তৈরি করে, কোনটাকে কোন সময় লাগবে, কোন মেমোরি ম্যানেজ করা লাগবে, ডিভাইস কোনটা ম্যানেজ করা লাগবে, আপডেট লাগবে কিনা, মেমোরি কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এই সব কিছু অপারেটিং সিস্টেম করে। আর আমরা যদি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা বলি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা অনেকগুলোই ব্যবহার করি। এই যেমন আমরা যে এখন যেটা দেখতেছি, এটা কিন্তু একটা পিডিএফ কি ভিউয়ার। তারপরে হচ্ছে আমরা গুগল ক্রোম দিয়ে আমরা ব্রাউজার চালাই না, ব্রাউজার গুগল ক্রোম। তারপর আমরা বিভিন্ন লেখালেখি করি এমএস ওয়ার্ড, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের কি বলে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর সফটওয়্যার। এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার যদি আসে, আপনি অপারেটিং সিস্টেমগুলো মাস্ট আপনাকে দেখা দিতে হবে, যেটা অপারেটিং সিস্টেমগুলো। আর যদি আমার অ্যাপ্লিকেশন আসে, তখন হচ্ছে অনেকগুলো থাকবে, ঠিক আছে। আপনার মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ভিডিও এডিটিং, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যে গান শুনি, মিউজিক প্লেয়ার। Opera Mini। এখান থেকে প্রশ্ন আসে, সহজ প্রশ্ন আসে আর কি, আপনারা আহ, দেখলে বুঝতে পারবেন। আর এরপরে যে জিনিসটা আসে, আমাদের যে কম্পিউটার সিস্টেম, এটা তো হচ্ছে যে পুরাটা কিসে চলে? আমরা যা কিছু লিখি না কেন, সেটাকে 0 এবং 1-এ কনভার্ট করে। তো এটা ডিটেলস আপনারা মানে একটু খেয়াল করলে বুঝবেন 0-1 কিভাবে এই করে কনভার্ট করে। তো আমরা যেটা হচ্ছে যে একদম তথ্যের, মানে আমরা কি কম্পিউটারে যা যা আছে সবকিছুকে বলতেছি তথ্য। তথ্যের ক্ষুদ্রতম যে কম্পিউটারের সবচেয়ে ব্যবহারের জন্য আমরা যেরকম যেমন ইয়ে বলি না, বাজারে গিয়ে আলু 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, আমরা কিলোগ্রামে বলি না, বা জায়গার সময় আমরা কি বলি, জায়গা পরিমাপ করার সময় আমরা হচ্ছে যে ডেসিমেল যেটা, তারপরে হচ্ছে যে একর বা বিঘা। তো ঠিক কম্পিউটার সিস্টেমে যা কিছু হয় সবকিছু কি বিট, বাইট, কেবি, ঠিক আছে, এইভাবে হয়। বাইনারি। 10টায় পড়া। এটার একদম সর্বনিম্ন যে একক, সেটা হচ্ছে বিট, বিট। ঠিক আছে, বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট। আর সেটা কি হয়? 0 এবং 1 হয়। বাইনারি ডিজিট কম্পিউটার সিস্টেম 0 এবং 1 ছাড়া কিছু বুঝে না। কথা আমরা পড়া পাল্টাই দিচ্ছে আমরা শুধু দেখেন কালকের জন্য। এখান থেকে বেশি কিছু মনে রাখা লাগবে না, আমরা যেহেতু এগুলো ব্যবহার করি। যে এক্সকিউজ মি আমার স্যার। টাকা তোমার এখানে কি মেসেজ আসছে? একটু আমরা কথা না বললি, আমরা একটু কই থেকে বেশি আসছে? সময় নিব না। এক্সকিউজ মি স্যার, এখানে গ্রুপে তো ওনারা মিউট করে রাখতে বলে, হোয়াটসঅ্যাপ ওদের আছে জন্য মানে ডিস্টার্ব তো হচ্ছে। একজন দুই সবই একজন একটু এই করে যে দেন আমাকে। আমার হোয়াটসঅ্যাপে খুলে গেছে ওদেরকে মিউট করে দেন স্যার। আমি দেখছি না সাড়ে 10টা করতে সাড়ে কইছে যে আমি 10। তাসলিমা ম্যাডাম, আচ্ছা, তাসলিমা ম্যাডাম, আমরা একটু কথা না বলি। একবার মিউট করেছি আপনাকে, কিন্তু আমরা ব্যান করে দিব একবারে। আপনি ক্লাসটা কন্টিনিউ করতে সহযোগিতা করুন তাসলিমা ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। স্যার কন্টিনিউ করেন। আচ্ছা, আমরা যে ইয়ের কথা বললাম, আমরা ক্ষুদ্রতম যে একক, সেটা হচ্ছে আমাদের বিট। এখন আমাদের প্রশ্ন আসে অনেক সময় যে আমরা এখানে দেখেন একটা কি ইংরেজি অক্ষর এ, এটাকে আমরা যদি কোনোভাবে যদি আমরা এতে 0-1-এ কনভার্ট করি, সেক্ষেত্রে কি করতে হবে? 8টা বিট 1 লাগবে, বাইট। ঠিক আছে, 1 বাইট হয়ে যাবে তখন। আর এই 1 বাইট যখন বলবেন, তখন হচ্ছে যে বিট হয়ে যাবে কয়টা? 8টা। বিটের সাথে
এইখানে মাঝে মাঝে একটু আরেকটা কোশ্চেন আসে, ওয়ান যে নিবল বলে আর কি, এটাকে কত বিট, ঠিক আছে, এটা মাঝে মাঝে আসে। এটা আবার হচ্ছে যে মানে 1 বাইটের অর্ধেক, ঠিক আছে, এই জিনিসটা আপনারা একটু লিখে রাখবেন। ওয়ান নিবল যদি কখনো বলে তখন হচ্ছে 4 বিট, আর 8 বিট সমান হচ্ছে যে 8 বিটটা হলো একদম একদম ক্ষুদ্রতম, ঠিক আছে। 8 বিট হলো 1 বাইট। এই ক্যালকুলেশনটা যদি আপনারা যদি কেউ যদি মানে জানতে চান কিভাবে হয়, ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের হলো এই যে আছে না, কি বলে এটাকে, এসকি ক্যারেক্টার আছে, দেখে এ এর জন্য হচ্ছে যে একটা আছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য 97, 65, ঠিক আছে, মনে হয় এর জন্য, বড় এর জন্য মনে হয় সম্ভবত 65। এই 65টাকে বাইনারিতে কনভার্ট করে আটটা আটটা ডিজিট করা হয়। এটা আপনাদের লাগবে না, এটা মানে আপনাদের হচ্ছে শুধুমাত্র জানতে হবে যে আমার একটা ওয়ার্ডের জন্য কয়টা 1 বাইট, আর 1 বাইট সমান কত, 8 বিট, 8 বাইট, ঠিক আছে, 8 বিট বিট। বিট। আর আমরা যখন আরেকটু এতে যাব, বড়তে যাব, তখন হচ্ছে এটাকে কি বলে, কেবি, কিলোবাইট, ঠিক আছে। কিলোবাইট যদি হয় তখন হচ্ছে যাই 1024। এইভাবে সিরিয়ালটা মনে রাখবেন। আমরা আমরা সচরাচর যেটা ইয়ে করি, ইউজ করি এমবিটা। 1024 কেবি সমান হচ্ছে যে 1 MB, আবার 1024 MB সমান হচ্ছে যে 1 GB, এতটুকু পর্যন্ত আমাদের বেশি ব্যবহার হয়। আর টিবি আছে বর্তমানে, একটু হার্ড ডিস্ক একটু বেশি লাগে, এই জন্য 1 TB। 1 TBটা কিসের চেয়ে বড়, জিবির চেয়ে বড়। 1 GB চেয়ে বড়। একটা আমরা যে ছবির হিসাবগুলো দেখি সেগুলো হচ্ছে মোটামুটি কি হয়, আমাদের হচ্ছে এমবিতে হয়ে যায়, কিন্তু একটা যখন সিনেমা, যখন দেখবেন যে কত, আমরা অনেক সময় ডাউনলোড করার সময় অনেকে জিজ্ঞেস করি এটা কত জিবি সিনেমাটা, 5 GB না 4 GB। এই আমাদের যে ছবিগুলো মোবাইলে উঠে আমরা কি হয়, 1 MB বা 2 MB হয়ে যায়। তার 1 MB সমান তাহলে আমার কত হইতেছে, 1024 কিলোবাইট। কিলোবাইট হবে, হ্যাঁ রাইট। আর যদি কেবিতে আসে তখন হচ্ছে যে এটা বাইটে যাবে। মানে আমাদের তিনটা মনে রাখতে হবে, যে তিনটা মনে রাখা লাগবে না, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, আর লাস্টে যেটা এটা একটু বড়, টেরাবাইটের উপরে আছে, পেটাবাইট একটা আছে, তবে আমাদের সর্বোচ্চ এটা ব্যবহার হয়, টিবি। জি। আমাদের এই সিরিয়ালটা আমরা লিখে রাখবো, ঠিক আছে। সবচেয়ে ছোট হলো বিট, ঠিক আছে। তারপর হচ্ছে কি, বাইট, বাইট মানে যখন হচ্ছে যাই কত হবে, 8 হবে এখানে। আর এটা থেকে এটা যখন কনভার্ট করবো সবগুলা কি, পরেরগুলো হচ্ছে 1024 করে, এগুলো সবগুলো কি 1024। এখানে 1024 দিলে এটা হবে, এখানে 1024 দিলে এমবি হবে, 1024 কেবি দিলে কি হবে, এমবি হবে। এটাও আমরা লিখে রাখবো, ঠিক আছে। এটা আমাদের প্রায় সময় আসে, এখানে আমরা লিখে স্যার রাখবো তাহলে যে স্যার তাহলে বিট সবচেয়ে বড় না স্যার? না, সবচেয়ে ছোট হলো বিট। আমাদের এখান থেকে শুরু, বাইনারি ডিজিট 01, এখান থেকে শুরু। এটার 8টা হইলে 1 বাইট হয়, এটার প্রথমটার স্যার একটু 8টা মিলে হয় 1 বাইট, আর এটার 1024 মিলে হচ্ছে যে এটার 1 কেবি, আবার এক হাজার ও চব্বিশ কেবি সমান 1 MB। প্রথমটা মনে রাখতে ওয়ান পারলে এমবি আপনার সবগুলো 1024 করে সব, টিবি সবচেয়ে বড়, টিবি টিবি, তারপরে টিবি, জিবি, ঠিক আছে। টিবি, আমরা এই যে জিবিটা ইউজ করি সিনেমা টিবি বিভিন্ন জিবি এমবি কেবি বাইট বিট। এটা আপনারা একটু লিখে রাখবেন। আর একটু কয়েকবার প্র্যাকটিস করলে আমার যে প্রশ্নগুলো আছে, আপনার গুগল ফর্মটা কয়েকবার, আমার সাজেশন থাকবে কয়েকবার আপনারা এখানে পরীক্ষা দিবেন, মানে যখন আপনার ফ্রি থাকেন আমি এটা ওপেন করে রাখবো, যতবার খুশি আপনি পরীক্ষা দিবেন, এবং ওইখানে কি কি ভুল করছেন সেটা দেখাবে, যে আপনার ভুল হয়েছে কি, সঠিক ছিল কি। কত জিবিতে 1 TB? 1024 হবে, সবগুলো এক 1024। হাজার চব্বিশ এটা শুধুমাত্র হচ্ছে যে 8, জি 8 স্যার। বিট সমান 1 বাইট, ঠিক আছে। এরপর হচ্ছে যে 1024 বাইট সমান 1 কেবি, এরপর হচ্ছে যে 1024 কেবি সমান 1 MB, 1024 MB সমান 1 GB, 1024 GB সমান 1 TB, পরেরগুলো 1024 করে, ওকে স্যার। ঠিক আছে। এইটা আসে মাঝে মাঝে MICR, ঠিক আছে। এইটা আসে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন। এটা কোথায় ব্যবহৃত হয়, আমাদের যে আমরা অনেকে জানি, আমরা যে চেক নিয়ে যাই না, ঠিক আছে, চেকের জন্য আপনার হচ্ছে যে এটা ব্যবহার করে ব্যাংকে, ঠিক আছে। আপনার এটা ঢুকাই দিলে কি হয়, চৌম্বকীয় সংকেত টঙ্কেত সব মিলাইয়া আপনার তারা চিনে ফেলে, চেক জালিয়াতিটা রোধ করা যায়। তার মানে এইটা যখনই আসে এমসিকিউতে, জিজ্ঞাসা মানে অনেক সময় এরকমও আসছে, এটা বিসিএসও আসে, যে আপনার এটা কিসে ব্যবহৃত হয় ব্যাংকিং সেক্টরে, মানে শুধুমাত্র এটা, এই প্রযুক্তিটা, এই মেশিনটা ব্যাংকিং এ ব্যবহার করে, ঠিক আছে। এবং আপনি একটা চেক যদি হাতে নেন দেখবেন যে কিছু অদ্ভুত ফন্ট আছে, কিছু নাম্বার লেখা আছে, এগুলো শুধুমাত্র কি আপনার হচ্ছে যে এই মেশিনটা চিনতে পারে।
আর আমরা ওসিআর ওসিআরটা কি করে, ধরেন যে আপনার কাছে একটা লেখা আছে হাতে, এ ধরেন যে আমি এটাই দিলাম, এখানে এটাকে আমি কি করতে পারি, এটা তো একটা পিডিএফ বা একটা ইমেজ ধরেন, এটাকে কি আমি সরাসরি কি লেখায় কনভার্ট করতে পারবো? আপনার কাছে একটা ইমেজ আছে, লেখা নাই, ওয়ার্ড ওয়ার্ড ফাইল নেই, রিডেবল লেখা নাই বা রাইডেবল নাই আর কি। তখন আপনি কি করতে পারেন, এডিট যোগ্য যদি টেক্সটে পরিণত করতে চান, সেটা হচ্ছে ওসিআর এর হেল্প লাগবে। ওসিআর, ঠিক আছে, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। এটাও আপনারা ইয়ে সহ, ফুল মিনিং সহ এটা লিখবেন, এটা পড়ে রাখবেন। এটা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে একটা ছবি থেকে, একটা ছবিতে যা যা লেখা আছে অথবা একটা পিডিএফ থেকে যা যা লেখাগুলো আছে এগুলোকে কি করবে, আপনাকে এডিট করতে পারবেন এরকম কিছু টেক্সটে নিয়ে আসবে, মানে এটা ধরেন যে একটা ওয়ার্ড ফাইলে নিয়ে আসবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? স্যার। আচ্ছা, একটু রেসপন্স করি না। জি স্যার, বুঝতেছি বুঝতেছি। এরপরে হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস লাগে, আমাদের যে ইউনিকোড। হ্যাঁ, একটা সময় ছিল ইউনিকোড, যখন ছিল না, ধরেন যে আমি একটা বাংলা লেখা ফেসবুকে পোস্ট করলাম, এটা যখন হচ্ছে যে অন্য কেউ দেখতেছে তখন লেখাটা বোঝা যাচ্ছে না, তাহলে কি লাভ হলো? ধরেন যে আপনি না। একটা ফাইল ফাইল লিখে এমন এমন একটা কোডে লিখলেন যে এখানে আপনার পিসিতে ঠিক আছে, কিন্তু অন্য পিসিতে গেলে এটা ভেঙে যাচ্ছে, বিভিন্ন ক্যারেক্টারের সাথে মিলে যাচ্ছে। অথবা আপনি দেখবেন আমাদের যে ইমোজিগুলো আছেন আমরা ফেসবুকে ইউজ করি, লাইক, তারপরে হচ্ছে যে রিয়েক্ট যেগুলা, এগুলা আপনি যেটা দিচ্ছেন সেটা আরেকজন ওয়ার্ল্ডের, সেটা চায়না থাকুক অথবা হচ্ছে যে নাইজেরিয়া থাকুক, সে একই জিনিস দেখতেছে। এই জিনিসটাই হলো ইউনিকোড। এটা থেকে প্রায় সময় কোশ্চেন আসে যে আপনার হচ্ছে ইউনিকোড কত বিটের আর কতটি চিহ্ন এখানে আছে, মানে পুরো ওয়ার্ল্ডের, এটা জানলে হবে আপনার 65,536টি চিহ্ন এই ইউনিকোডের মধ্যে আছে। আর এই ইউনিকোডের ভালো আগে ছিল বুঝছি। কি? অনেক, মানে পুরো পৃথিবীর 65,536টা কোড এখানে আছে, ঠিক আছে, এবং এটার মানোন্নয়নের জন্য কাজ করতেছে এখনো। আর আপনি যত ভাষা আছে সব হলো যত আমাদের, যেমন আমাদের কতগুলো আছে, মানে একটা ভাষার তো ধরেন যে সর্বোচ্চ মিলে 100-র বেশি ইয়ে হয় না, ক্যারেক্টার হয় না, বা 200, সর্বোচ্চ 200 হইতে পারে। যদি মানে চায়না বা অন্যান্য যারা আছে তাদের তো একটু বেশি হতে পারে, কিন্তু বেশি তো অ্যালফাবেট থাকে না। এই চিহ্নগুলো কি হয়, 65,000 পর্যন্ত সে অলরেডি ঢুকাইছে। তো এই ইউনিকোডটা যদি আপনি ব্যবহার করেন, আপনার দেখবেন যে আপনাদের যখন আপনারা লেখেন বিজয় বায়ান্ন বা হচ্ছে যে বিভিন্ন যে লেখেন, এখানে একটা অপশন আছে ইউনিকোডে লেখা। আপনি যদি ইউনিকোডে লেখেন সেক্ষেত্রে কি হয়, এটা পুরো বিশ্বের কোনো ক্যারেক্টারের সাথে মিলবে না। এটা আসে হলো শুধুমাত্র যে ইউনিকোডটার নাম কি, হ্যাঁ পূর্ণরূপ কি, ইউনিকোডটা কি। ইউনিকোড দেখলে আপনি বুঝবেন হচ্ছে যে এটা পুরো ওয়ার্ল্ডের জন্য একটা সিস্টেম, একটা কোডিং সিস্টেম, যেটা দিয়ে হচ্ছে কি প্রত্যেকটা ইউনিভার্সাল, ইউনিভার্সাল। সব ধরনের ক্যারেক্টার। ভাষা। হ্যাঁ, এটা এটা পূর্ণরূপের চাইতে বেশি আসে হলো কয়টি ওই ইউনিকোডের মাধ্যমে কতটি হচ্ছে চিহ্নকে চিহ্নিত করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে যে পঁয়ষট্টি আর হাজার একটা পাঁচশো প্রশ্ন করি, জি জি বলেন। ওই পিডিএফ যেটা দিছে ওই ওই কি ভাষায় যেন দেখা যাচ্ছে, ওরা বোঝা যাচ্ছে না। ওটা কি ইউনিকোডে ট্রান্সফার করে আমাদের ভাষায় করা যাবে পিডিএফ গুলা? কাকে আপনাকে দিছে যে জি জি জি, আপনারা যে এটা পিডিএফ সরবরাহ আচ্ছা করছেন। আচ্ছা, এটা যদি ইয়ে হয় তাহলে হয়তো ইউনিকোডে লেখা নাই। আমি এটা কথা কথা বলবো, হ্যাঁ। ও, অথবা এমন হতে পারে যে আপনার সবার যদি প্রবলেম হয় তাহলে তো ইউনিকোডে লেখা হয় নাই। অথবা আপনার যদি হ্যাঁ, প্রবলেম হয় সেক্ষেত্রে ব্রাউজারে প্রবলেম প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, বোঝা যাচ্ছে স্যার, না, খুব আমার সুন্দর কথা বোঝা আমার যাচ্ছে। মনে মনে আগের গুলো বলতেছে কিনা। আগের গুলো না, এটা না, হ্যাঁ, এই বুঝছি আগের বুঝছি। পিডিএফ। এটা হইতে পারে যদি ইউনিকোডে না লেখে এই প্রবলেমটা হইতে পারে। ঠিক আছে, আমি এটা দেখবো, সমস্যা নেই, বলবো, কথা বলবো। জি স্যার। হ্যাঁ, এটার আগে ছিল কি, এটা থেকে আগের ভার্সন যেটা ছিল এসকি বলে, এসকি কোড, কি ঠিক আছে, এটা ছিল 8 বিটের। আর বর্তমানে ইউনিকোড হলো 16 বিটের। এটা দিয়া 16 65,536 বা তারও বেশি কাজ করছে, কাজ চলতেছে এটা। আগে ছিল 256টা চিহ্ন প্রকাশ করা যেত, আর এখন হচ্ছে যে কি 65,536টি। এই যে দেখেন আপনাদের এখানে সবকিছু আছে, সো যে এসএসডি বললেন না, হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ। আপনারা এগুলো মুখস্থ করা দরকার নাই, মাঝে মাঝে হচ্ছে আমি একটা যে ইয়ে দিব না, এই গুগল ফর্ম, আপনারা যখনই ফ্রি থাকবেন মাঝে মাঝে একটু পরীক্ষা দিবেন, হ্যাঁ, আনলিমিটেড পরীক্ষা দিবেন। আর আমি আমার স্যার যখন অবশ্যই দেন। 5টা যখন সেশন যখন শেষ হবে, আমি হলো আপনাদেরকে 500-র মতো বা 600 যতগুলো এমসিকিউ লাগে আমি এগুলো রেডি করে দিব। আপনারা মাঝে মাঝে এগুলো একটু দেখলে আমার মনে হয় আইসিটিতে যদি 10 থাকে আপনারা 10ই পাবেন। আপনারা এই পুনরূপগুলো একটু দেখে রাখবেন, এটা হ্যাঁ।
এই স্যার দেবার পুরোগুলোর পিডিএফ দেবেন না স্যার? হ্যাঁ, দিয়ে দেবো। আমার আজকের পিডিএফটা আমি পুরোটা দিয়ে দিব আপনাকে। থ্যাংক ইউ সমস্যা নেই, কষ্ট করা লাগবে না আলাদা। এরপরে দেখেন এই এগুলো আছে যে ওয়ার্ল্ড, এগুলো অনেক আসে, অনেক পরীক্ষা দেখবেন যে WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা মাস্ট আসে। তারপরে ওয়েস, হ্যাঁ, অপারেটিং সিস্টেম, এখানেও কিছু ওই যে পুনর্ব্যবহার বলে দিছি। এরপর হচ্ছে যে এই যে বায়োস্টা, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এরপর হচ্ছে যে ALU, এরিথমেটিক, এগুলো অনেকবার আসে। হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা অনেকবার আসছে। আপনার অনেক পরীক্ষা এগুলো আসে। HTTP-টা আসে অনেক সময়। HTTP-র সাথে যদি একটা এস লাগাই দেয়, সেটা হলো সিকিউর হয়ে যায়, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এই ইউআরএলটা আসে। এই ইউআরএলটা হচ্ছে যে আমরা আমরা যখন ব্রাউজারে কিছু একটা লিখি না, এটা কি একটা ওয়েব পেজের ঠিকানা, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এগুলো আমরা নেটওয়ার্কিং এ করবো আবার, সমস্যা নেই, তবে আমি আগে দিয়ে রাখলাম আর কি আপনাকে, আপনি একটু একটু দেখে রাখবেন। এইখানে দেখেন আমরা এই যে আজকের যে সেশনটা আমি পড়াইলাম এখানে, এটার মানে এগেনস্টে অনেকগুলো হচ্ছে যে কি 50টার মতো MCQ দেওয়া আছে। আপনারা একবার পড়লেই এগুলা দেখবেন যে আপনি বুঝে ফেলবেন। যেমন কম্পিউটার কি ধরনের যন্ত্র, এটা ইলেকট্রনিক। ইলেকট্রনিক হয়ে আসতে পারে, অনেক সময় গণনা যন্ত্র আসতে পারে, ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটারের জনক কে? এই যে চার্লস বেবেজ, ঠিক আছে। চার্লস বেবেজ। এরপরে IPO মানে হচ্ছে যে ইনপুট আউটপুট, ইনপুট প্রসেস আউটপুট, ওই যে স্যার আমরা যে একটা প্রশ্ন স্যার, জি জি বলেন। কম্পিউটার আবিষ্কারক আর জনক একই না স্যার? এখানে একটু আছে, ঠিক আছে। এটা হচ্ছে যে কম্পিউটারের আবিষ্কার যেটা বলা হয়েছে জনক। আমরা আমাদের প্রশ্ন যেভাবে আসে, ঠিক আছে, ওইখানে অনেকগুলো বিষয় আছে, আধুনিক কম্পিউটার আসে, অনেক কিছু আসে, তবে আমাদের সচরাচর যে আমাদের প্রশ্নটা স্যার আসে, কম্পিউটার জনক স্যার চার্লস বেবেজ, কিন্তু যদি হ্যাঁ বলা হ্যাঁ, হয় কম্পিউটার আবিষ্কার করেন কে, এটা একই তাহলে একই কি ক্যাটাগরিতে উত্তর প্রশ্ন পাবে আসে। না? এটাই দিবেন আপনারা, চার্লস চার্লস বেবেজ থাকলে এটাই দিয়ে দিবেন, এটাই আসে আর কি। ওই যে ওইখানে যদি আধুনিক কম্পিউটার অনেক কিছু আসে, ওগুলো আসে না সচরাচর, এভাবে আসে আর কি, জনক অথবা আবিষ্কার। স্যার যদি অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কারক আসে তাইলে কি হবে স্যার? আচ্ছা, এটা একটু দেখবো আমি, হ্যাঁ। এটা আমার এই মুহূর্তে আসলে মনে পড়তেছে না, যে এখানে অনেকগুলো আসে, যেমন আধুনিক আসে, তারপরে হচ্ছে যে, তবে আমাদের যে প্রশ্নগুলো আসে এখানে সরাসরি এটাই আসে, জনক বা আবিষ্কার, চার্লস বেবেজের নামটাই আসে। কোথাও দেখলাম স্যার এই যে কি থাকে, এই যে হাওয়ার্ড আইকিন, আমি মার্কেটিং বিজ্ঞান হাওয়ার্ড আইকিন। এখানে আমি দেখছি এটা, ওই যে আধুনিক কম্পিউটার আছে, তারপরে হচ্ছে এই প্রজন্মের কম্পিউটার আছে, মানে ওগুলো অনেকগুলো অনেকের মাধ্যমে আসছে। কিন্তু একদম বেসিক যেটা আসে সেটা হচ্ছে যে আবিষ্কার বা জনক, এটাই আসে আর কি মূলত। আধুনিক আধুনিক কম্পিউটার জনক চার্লস বেবেজ, জি স্যার, এটা ঠিক আছে। এই মানে আমাদের যে প্রশ্নগুলো আসে ওইটাতে অনেকই আছে, ধরেন কনফিউশন তৈরি হয়, ধরেন যে অ্যানালিটিক্যাল বললেন, তারপর হচ্ছে যে আবার হচ্ছে যে সুপার কম্পিউটার কে আবিষ্কার করলো, এই ধরনের যদি কিছু বলে তখন কনফিউশন তৈরি করে। তো এই জন্য আমাদের যে ইয়েটা বেশিরভাগই এটা আসে। এরপর হচ্ছে যে প্রথম প্রজন্মে কি ব্যবহার হইতো আমাদের, এই যে ভ্যাকুয়াম টিউব। জি এরপর হচ্ছে আমরা বর্তমানে কোন প্রজন্মে আছি, এটা হচ্ছে যে কি পঞ্চম প্রজন্মে কম্পিউটারে। চতুর্থ। এরপর হচ্ছে যে আমাদের ট্রানজিস্টর, ঠিক আছে। এগুলো আপনারা ওই যে ওই প্রজন্মগুলোতেই পড়ে নেবেন, টু এন্ড। মাইক্রো প্রসেসর যেটা, এটা হচ্ছে যে চতুর্থ। নিচে কোনটি? ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসে মনিটর এবং প্রিন্টার, এগুলো কি মনিটর প্রিন্টার আউটপুট। আউটপুট, রাইট। স্যার তাহলে আমাদের এখানে কিবোর্ডটা কি? ইনপুট। কিবোর্ডটা ইনপুট ইনপুট। আর স্পিকারও কি? আউটপুট। আর স্ক্যানার ইনপুট স্ক্যানার তো ইনপুটের ভেতর পড়ে। ইনপুট। টাচ স্ক্রিন টাচ ইনপুট স্ক্রিন দুইটাই, ইনপুট দুইটাই। আউটপুট দুইটাই। আর সিপিইউটা হচ্ছে কি? সেন্ট্রাল প্রসেসিং প্রসেসিং ইউনিট ইউনিট। প্রসেসিং ইউনিট। হ্যাঁ। আচ্ছা, সিপিইউ এর কোন অংশ গণিতের কাজ করে? কোন এলইউ এলু এলু এলু। এই তো, থ্যাংক ইউ আলু থ্যাংক ইউ। আলু স্যার আলু তারপরে কন্ট্রোল ইউনিটের কাজ কি? কন্ট্রোল ইউনিট বিদ্যুৎ কিন্তু চলে গেলে না কোনটা? না, টেস্ট কন্ট্রোল সিপিইউর মধ্যে যে কন্ট্রোল ইউনিট, এটা শুধুমাত্র কি নির্দেশনা নিয়ন্ত্রণ করে, নির্দেশগুলা কোনটা কোন দিকে যাবে, নির্দেশনা হবে। জি, স্যার। ঠিক আছে। আর এখানে দেখেন এই যে রেজিস্টারের বিষয়টা আছে না, রেজিস্টারটা সরাসরি কিসে থাকে? সিপিইউ বা প্রসেসরে থাকে। আর র্যাম থাকে, হলো হ্যাঁ। কি? র্যাম হলো কি অস্থায়ী, RAM এটা হচ্ছে হলো স্যার ভোলাটাইল। অস্থায়ী, হ্যাঁ, অস্থায়ী ভোলাটাইল। মেমোরি। অস্থায়ী মেমোরি। আর এটা আসে বায়োস, বায়োস কোথায় থাকে? বায়োস স্যার ওই প্রসেসরের মধ্যে থাকে, না, বায়োসটা হচ্ছে যে একদম হচ্ছে যে এসএসডি রমের তে। রমে। রমে রমে থাকে। রম বায়োস রমে থাকে, রমে। রমের জন্য কি হয়? রিড অনলি, এটা কোনোভাবে চেঞ্জ হয় না, রিড অনলি হয়। আচ্ছা, এরপরে আমাদের এইখানে এটা দেখেন, এখানের মধ্যে সবচেয়ে দ্রুততর কোনটা? নিচের কোনটি সবচেয়ে এসএসডি। হ্যাঁ দ্রুত? হচ্ছে যে এসএসডি। এসএসডি।
আর এখানে যদি ইয়ে থাকতো আপনার হচ্ছে যে প্রাইমারির মধ্যে যদি রেজিস্টার থাকতো অথবা ক্যাশ থাকতো তখন যে ওইটা ওইটা রেজিস্টার হইতো আর কি। এরপর আমাদের লাগবে হলো আহ, এখানে দেখেন এমএস, এই যে এটা এমএস ওয়ার্ডটা আপনারা ওয়ার্ডে লিখছেন না, এটা কি সিস্টেম সফটওয়্যার নাকি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, লিনাক্সটা সিস্টেম সফটওয়্যার। লিনাক্স তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সিস্টেম প্লাস হলো লিনাক্স সিস্টেম, অপারেটিং সিস্টেম। আবার সিস্টেম, এটা আবার কি সিস্টেম সফটওয়্যারও। অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এখানে দেখেন কম্পিউটারের সবচেয়ে ছোট একক কোনটি? ওটা বিট। হলো যে বিট। আপনারা এই যে এখানে অনেকগুলো দিছি আমি, এরকম আছে যে আজকে এটার সাথেই আমার হলো আপনাদেরকে 50টা এক্সট্রা দেওয়া আছে। ঠিক আছে, আপনারা এটাও দেখবেন, এটা দেখার পরে হলো আপনার পরীক্ষা দিতে যাবেন। এখানে 50টা দেখছেন আছে, হ্যাঁ 50টার পরে হলো আমি আবার শিল্প বিপ্লব নিয়ে আলাদা কয়েকটা লাইন দিচ্ছি। শিল্প বিপ্লবটা কি? প্রথম যে শিল্প বিপ্লবটা শুরু হয়েছিল সেটা হচ্ছে কি, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হয়েছিল না, প্রথম শিল্প জি, বিপ্লব। আমাদের দেখবেন যে স্টিম ইঞ্জিন, আমাদের শিক্ষা স্টিম প্রতিষ্ঠানগুলো তো ইঞ্জিন। আমরা যে চিঠিপত্রগুলা বা হচ্ছে যে বিভিন্ন যে আইটি যে কাজগুলো করতে গেলে দেখবেন যে বারবার বলে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 4IR। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে ভাইবা তো আপনাকে প্রশ্ন করবে যে এখন কোন সময়টা আমাদের চলতেছে আসলে, মানে আমি এখানে কোথায় আছি, আমরা কোথায় আছি। আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লব, শিল্প চতুর্থ বিপ্লব, শিল্প বিপ্লব। হ্যাঁ চতুর্থ, আমরা যে প্রথম যে শিল্প বিপ্লবটা হয়েছে এটা আমরা পাইনি, মানে এই উপমহাদেশ পাই নাই, এটা পাইছে কারা? ইংল্যান্ড। ঠিক আছে, ওই ইউরোপের আশেপাশে যারা ছিল তারা পাইছে। এরপর হচ্ছে যে কি দ্বিতীয় শিল্প বিপ্লব হচ্ছে কি ইলেকট্রিসিটি, হ্যাঁ ওটাও আমরা সুফল পাইছি অনেক পরে। আর তৃতীয়টা হচ্ছে 1969 সালে যখন হচ্ছে কি ইন্টারনেট আবিষ্কার হয়। ইন্টারনেট আবিষ্কার হওয়ার অনেক পরে 1969 সালের পরে যে বাংলাদেশে যে ইন্টারনেট আসছে, এটা একটু মাথায় রাখেন, 1969 সালে পৃথিবীতে ইন্টারনেট আসে। এই ফাঁকে আমি একটা ছোট একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা আপনারা নোট করতে পারেন, এখানে নাই, যে এই দুইটা জিনিসে নাই। 1969 সালে পৃথিবীতে ইন্টারনেট আসে আর বাংলাদেশে আসে 1996-তে। এটা একটু নোট রাখতে পারেন। 70-এর উল্টালে 96 বছর। হ্যাঁ হ্যাঁ রাইট, এটা মনে রাখার জন্য খুব সুন্দর, উল্টে দিবেন। আর মাঝখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে 1962 সালে একজন লোক, একজন ভদ্রলোক, যে আপনার এর নাম মার্শাল ম্যাকলুহান বলে, মার্শাল না, যারা আইসিটি পড়ান তারা অনেকে জানেন। মার্শাল ম্যাকলুহান একটা ধারণা দিছিল যে আগামীর পৃথিবীটা হবে হচ্ছে যে বিশ্বগ্রাম, বিশ্বটা গ্রাম হয়ে যাবে। তার একটা যে রিসার্চ পেপারে সে এই যে ইন্টারনেটের যে ধারণাটা 6 বছর আগে দিছিল, প্রায় হলো 6 বছর 7 বছর আগে 1962 সালের দিকে সে বলছিল যে বিশ্বগ্রাম। তো এই জন্য মাঝে মাঝে আসে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণার প্রবর্তককে মার্শাল ম্যাকলুহান। ঠিক আছে, এই জিনিসটা আমার এখানে স্লাইডে নাই, আমি হয়তো ভুলে যেতে পারি, আপনারা এটা লিখে রাখেন যে মার্শাল ম্যাকলুহানই বিশ্বগ্রাম বা গ্লোবাল গ্লোবাল ভিলেজের ভিলেজ ধারণাটা দিছে। প্রবক্তা। হুম। এরপর হচ্ছে যে আমাদের প্রথম শিল্প বিপ্লব, এটা এগুলো কখনো সালটাল আসে না, হ্যাঁ কি কি জন্য হয়েছিল, কিসের মাধ্যমে হয়েছিল, এটা আসে স্টিম ইঞ্জিন বা বাষ্পীয় ইঞ্জিন। ঠিক আছে, জেমস ওয়াট আবিষ্কার করেছিলেন মনে হয় স্যার। জেমস ওয়াট, এটা এটা আসে, এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তি জেমস ওয়াট। হ্যাঁ, জেমস ওয়াট। এরপরে যেটা হচ্ছে যে আপনার বিদ্যুৎ ব্যবহার, বিদ্যুতের কি বাতি, হ্যাঁ এটা থমাস এডিসন, এটা আপনারা জানেন। এডিসন, টমাস এডিসন। এরপর হচ্ছে অনেক কিছু প্রশ্ন আপনারা দেখলে আসলে মানে জাস্ট হলো বিপ্লবটা যদি মনে রাখতে পারেন যে কোনটা কিসের জন্য হয়েছে, আপনারা এমনি পারে যাবেন। থার্ড যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা হয়েছে ইন্টারনেটের মাধ্যমে, যেটা হচ্ছে যে কি, এটা মাঝে মাঝে একটা কোশ্চেন আসে এখান থেকে, এই লোকটার নাম, ভদ্রলোকের নামটা আসে, ইন্টারনেট বা টিম কম্পিউটারের বার্নার্স, প্রসার, বার্নার্স বার্নার্স লি। লি, WW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সে এটা আবিষ্কার করছে। আর বর্তমানে যে আমাদের যে পুরো পৃথিবীটা দেখতেছি, AI, রোবোটিক্স, IoT, বিগ ডাটা, এটা তো পুরাটা হলো যে বর্তমানে চলতেছে। আর আপনাদের প্রতি আমার সবচেয়ে বেশি ইয়ে থাকবে, আপনারা বেশি বেশি আমাদের যে এগুলো আছে না, যে জেমিনি, চ্যাট জিপিটি, এগুলো তো ফ্রি এখনো, আপনারা এগুলো ব্যবহার করবেন। আপনাদের বিশেষ করে আপনাদের যে আপনারা সম্মানিত যারা স্যার আছেন, আপনারা আপনাদের যে স্টুডেন্টদেরকে পড়াবেন, বিভিন্নভাবে আপনারা ট্রাই করবেন তাদেরকে যে এইগুলার একটু হেল্প নিয়ে, মানে তাদেরকেও এগুলো শিখাবেন। কারণ আগামীর যে পৃথিবী বা আগামীর যে বাংলাদেশ বলেন, বিশ্ব বলেন, এখানে AI জানা লোক এবং AI না জানা লোক, এদের মধ্যে পার্থক্য হবে মূলত। AI আপনার এখন কোডিং করে দেয়, AI আপনাকে সফটওয়্যার বানায় দেয়, জাস্ট আপনাকে জানতে হবে কিভাবে বানায়, বেসিকটা জানতে হবে। এরপরে আমি এর মধ্যে একটা জিনিস শেয়ার করি, যে 1969 সালে, এটা আমার আলাদা একটা ক্লাস আছে ইন্টারনেট নিয়ে, নেটওয়ার্কিং নিয়ে। 1969 সালে যখন আপনার হচ্ছে যে ইন্টারনেট আবিষ্কার হয়, তখন এই যে আমরা আইপি বলি না, আইপি,
আইপি জাস্ট কি একটা ইন্টারনেটের একটা লোকেশন বা একটা ইন্টারনেট ঠিকানা। প্রোটোকল। হ্যাঁ, ইন্টারনেট প্রোটোকল বা আইপি বলে না, যে রাউটারের আইপি কি বা হচ্ছে যে আপনার বাসার আইপি কি, ঠিক আছে, আপনার হচ্ছে সিসি ক্যামেরার আইপি কি, এটা জাস্ট অ্যাড্রেস। ইন্টারনেটের একটা ঠিকানা, আপনাকে ট্র্যাক করার জন্য এটা লাগে। এটা নিয়ে আমার একটা ভালো একটা ক্লাস আছে, আপনারা আশা করি এনজয় করবেন। তো যখন আবিষ্কার করছিল তখন আইপি ভার্সন 4 আবিষ্কার করছিল, যেটা দিয়ে 4.3 বিলিয়ন ডিভাইসকে কানেক্ট করা যায়। তখন তারা মনে করছিল এটা এনাফ। কিন্তু সময়ের সাথে সাথে যখন কিছু বছর গেল, দেখা গেছে কি একটা দেশে 4.3 বিলিয়ন ডিভাইস হয়ে যায়। আপনি দেখেন আপনার বাসায় কতগুলো ডিভাইস আছে। আপনার বাসার যে রাউটারটা, এটাতে তো আপনার হচ্ছে যদি প্রাইভেট যদি আইপি না দিত, মানে মোটামুটি একটা রাউটারে 10টা ডিভাইস কানেক্টেড হয়ে যায়। একটা বাসার মধ্যে একটা বিল্ডিং এর মধ্যে এখন 100টা মোবাইল আছে না? অনেক ঢাকা শহরে অনেক বিল্ডিং আছে, 200-300 মোবাইলও আছে বা ডিভাইস। এই জন্য মানে এটা আমি কেন বললাম, আমাদের যে এত প্রযুক্তির যে দ্রুত যে মানে ইয়ে হয়েছে, মানে কি বলে এটাকে বলে সম্প্রসারণ হয়েছে, পুরো বোঝানোর জন্য। এখানে আমি মনে রাখার জন্য নিচে লিখে দিচ্ছি যে প্রথমটা হচ্ছে যে কি স্টিম, বাষ্প ইঞ্জিন, পরেরটা ইলেকট্রিসিটি, এরপরটা হচ্ছে যে কম্পিউটার, এরপরটা এআই। আমাদের এখানে মাঝে মাঝে আসে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের নিয়ে প্রশ্ন আসাটা খুবই মানে সম্ভাবনা বেশি, যে আমাদের অনেক কিছু আছে দেখেন, আমাদের যে চ্যাট জিপিটি বলেন বা এআই ভিত্তিক যে ইয়েগুলা বলেন, এগুলা কিন্তু এখন কি 4 এর মধ্যে পড়ছে। বা আমাদের সেলফ ড্রাইভিং কার, ঠিক আছে, অটো অটো কার চলতেছে না এখন, এটা আমাদের কি 4 এর মধ্যে পড়ছে। ড্রোন গুলা যে চলতেছে, এটাও 4 আপনার আবার এটার সাথে আবার হচ্ছে যে ইয়ে মিলাইয়েন না, ওই যে কম্পিউটার প্রজন্ম আবার মিলাইয়েন না, এটা হচ্ছে যে প্রযুক্তির যে বা হচ্ছে যে আপনার ইয়ে আর কি, কি বলে এটাকে, শিল্প বিপ্লব। হ্যাঁ, আর ওটা ছিল কম্পিউটারের প্রজন্ম। এখানেও আমি এমসিকিউ দিয়ে দিছি, দেখেন প্রথম শিল্প বিপ্লবের প্রধান শক্তি কি ছিল। হ্যাঁ, আপনার হচ্ছে যে এটা এখানে ভুলে এটা বাষ্প শক্তি। এখানে একটু দেখেন, এখানে এআই হয়েছে না, এটা জাস্ট ভুলে ওই যে বোল্ড হয়ে আছে, হ্যাঁ, কিন্তু এটা অ্যান্সার ঠিক আছে, বাষ্প শক্তি। আপনারা যদি কোথাও পিডিএফ এ, আমি অনেক কিছু হচ্ছে যে আপনার হলো এই বিভিন্ন জায়গা থেকে নিছি তো, বা করতে যাই অনেক জায়গা থেকে আমি রিসোর্স সংগ্রহ করছি। যদি কোথাও যদি অসঙ্গতি পান আমাকে একটু নক দিন, আশা করি আমার সবকিছু ঠিক আছে, কিন্তু এরকম মাঝে মাঝে হতে পারে একটু বোল্ড হয়ে আছে, কিন্তু অ্যান্সার হলো বি, বাষ্প ইঞ্জিন। এই এই টপিকসও আপনাদের জন্য আমি কিছু এখানে এখানেও দিয়ে রাখছি, প্লাস হলো আমার যে কি বলে ইয়েটা আছে, ওই যে গুগল ফর্ম আছে, ওইখানেও আমি অনেকগুলো প্রশ্ন রাখছি, যেগুলো এখানে এখানেও আছে, ওইখানেও আছে। আপনারা এগুলো শেষ করার পরে ওইখানে যাবেন। এখানে বলা আছে ক্যাশ মেমোরিটা কোথায় থাকে, সিপিইউ এবং র্যামের মাঝে। হ্যাঁ, এই ক্যাশ মেমোরিটা লাগেই হলো সিপিইউ, যাতে বারবার র্যামে যাওয়া না লাগে। সিপিইউ সরাসরি র্যামের সাথে মানে অনেক কিছু নিয়ে এই কাজ করে, যখন আমরা অ্যাপস গুলো ওপেন করি সব র্যামে লোড হয়। আর ক্যাশ মেমোরিটা মূলত হচ্ছে ক্যাশ, যে কোনো ক্যাশিং স্পিড বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমার স্লাইড মানে এ পর্যন্তই। আমি হলো আপনাকে আরেকটু দেখাই দিই। আপনারা যারা হচ্ছে যে আরো বেশি পড়াশোনা করতে চান, এইখানে দেখেন আমি এই যে জেমিনির আমি একটা প্রশ্ন জাস্ট হলো জেমিনিতে গিয়ে, আপনারা কি জেমিনিতে লগ ইন করতে পারেন না সবাই? জি স্যার। জেমিনিতে জি গিয়ে পারি। অ্যাকাউন্ট খোলা লাগবে না, আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে না, ওটা দিয়ে স্যার জাস্ট লগ আমরা ইন। তো চ্যাট জিপিটি ইউজ করি। হ্যাঁ, সমস্যা না, চ্যাট জিপিটি তো এটা পাবেন। আমিও করি, দুইটাই করি, দুইটাতে কিন্তু দুই ধরনের সুবিধা আর কি। মানে এখানেও কিছু দেয়, ওইখানেও কিছু দেয়, আপনি দুইটা মিলিয়ে ভালো একটা ইয়ে পাবেন আর কি। অনেক সময় ভুল উত্তরও দিয়ে দেয় স্যার। না, কম ভুল উত্তর কম, মানে রেয়ার কেস, মানে যেগুলো হচ্ছে যাই মানে ভাষাগত কারণে মাঝে কনফিউশন। মাঝে। তবে বেশিরভাগ জি। ক্ষেত্রে যে আপনার দেখলাম যে হলো এই জেমিনি হলো বেশিরভাগ ক্ষেত্রে ট্রাই করলে একদম সলিড। এখানে দেখেন, এখানে আমার গুগল ক্রমে যাওয়ার আগে আপনি এখানেও আমি কি লিখছি, আমাকে কম্পিউটার মেমোরি ওএস নিয়ে 10টি এমসিকিউ পরীক্ষা নাও, এমসিকিউর পরীক্ষা নাও, সে আমাকে নিচ্ছে, দেখছেন? তাই এখন আপনারা শুনতেছি। বলেন, আমি তো পড়াইছি এখন, জাস্ট দেখি আমরা এগুলো কমন পড়ে কিনা। এখানে এটা কোনটা দিব, কম্পিউটারের কোন মেমোরিকে র্যাম। ভোলাটাইল বা অস্থায়ী অস্থায়ী বলা হয়, মেমোরি বলা হয়, র্যাম। র্যাম স্যার। র্যাম র্যাম ঠিক আছে, র্যাম ঠিক আছে, র্যাম র্যাম। নেক্সট। হ্যাঁ, এইটা বলেন, অপারেটিং সিস্টেমের মূল অংশ কোনটি যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে যোগাযোগ করে। এখান থেকে আপনারা কিন্তু একটা পরীক্ষা দিয়ে দিতে পারবেন, এটা কার্নেল হবে, ঠিক আছে। কি? আর ভার্চুয়াল মেমোরি এটা কি, আমরা আমাদের ইয়ের বাইরেও আসছে কিন্তু, দেখছেন আপনি, তখন আপনি নিজেও যেগুলো টপিক্স এর বাইরে আসবে
আপনি ইগনোর করতে পারেন, ভার্চুয়াল মেমোরি হচ্ছে যেটা লাগে না, যা র্যাম হিসেবে ব্যবহার করা হয়, অতিরিক্ত। হার্ড ড্রাইভের অংশ। জি। ঠিক আছে? এইটা দেখেন, এটা এই যে হইলে কি ওপেন, এটা লাগবে আপনার, এটা একদম খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওপেন সোর্স আমরা উইন্ডোজ, আইওএস, ম্যাক ওএস এগুলা কিনা লাগে, সবগুলো আপনাকে কিনা লাগে, কিন্তু লিনাক্সটা কি একদম ফ্রি, ডাউনলোড লিনাক্স, করে ইউজ করতে পারবেন। লিনাক্স, ওপেন সোর্স। এইটা ম্যাক্স বলেন, ওপেন এটা কমন পড়ছে আমাদের পড়ার মধ্যে, এটা একজনে বলেন প্লিজ। ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি। ক্যাচ মেমোরি, এটা কোন স্যার এসএসডি এখানে যদি রেজিস্টার থাকতো, রেজিস্টার হইতো স্যার। রেজিস্টার হইতো, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এই শিডিউলিংটা হচ্ছে যে আমাদের লাগবে না, এটা হলো নিচেরটা আর কি, লাস্ট, এটা আসবে না, এটা আসবে, এটা আসবে, আসতে পারে, এটা বলেন। বায়োস, রমে রমে মনে থাকে। এই বায়োসের সাথে আরেকটা প্রশ্ন মাঝে মাঝে আসে, যেটা পোস্টের কথা বললাম, পোস্ট মানে একটা পরীক্ষা চালায়, ঠিক আছে? বায়োস, জি। বায়োস যখন ওপেন হয়, রম থেকে সফটওয়্যারটা নিয়ে সে একটা টেস্ট করে দেখে যে তার র্যাম ঠিক আছে কিনা, তার কম্পিউটারটা রান করার জন্য তার মাদারবোর্ড ঠিক আছে কিনা, এগুলো একটা টেস্ট করে, ওটাও মাঝে মাঝে আসে। এটা আমরা এমনি বুঝি, মানে গুই বলে আর কি, যেটাকে আমরা যে কিছু কিছু অপারেটিং সিস্টেম আছে কি কমান্ড বেস, আর কিছু আছে গ্রাফিক্যাল, আমাদের ইউজার এটা ফোন ইন্টারফেস। আছে। হ্যাঁ, গ্রাফিক্যাল, গ্লোবাল ইউনিয়ন আইডেন্টিটি না না, এটা আসবে, এটা এটা হবে, এটা গ্রাফিক্যাল গ্রাফিক ইউজার ইন্টারফেস। কি জন্য বলতেছে, আমরা এখন যেটা ব্যবহার করতেছি এটা কি, এটা কমান্ড বেস না, এটা হচ্ছে কি, আমরা এই যে গ্রাফিক্যাল দিয়ে আমরা কাজ করতেছি না, এই যেগুলো সব গ্রাফিক্যাল না, এই যে গ্রাফিক্স না দেখা যাচ্ছে, গ্রাফিক্যাল ইউজার কিন্তু লিনাক্স দেখবেন যে আপনার হচ্ছে যে কমান্ড বেস। ইন্টারফেস আচ্ছা, এইটা এরকম আপনি জানে রাখলে ভালো, না জানলে সমস্যা নেই। একই সময় একাধিক প্রোগ্রাম চালানো হচ্ছে মাল্টিটাস্কিং, ঠিক আছে? মাল্টি, টাস্কিং। এরপরে ফাইল সিস্টেমে এটা লাগে না, ফাইল সিস্টেমে এটা হচ্ছে যে একটু হায়ার ফ্র্যাগমেন্টেশন, যেটা সেটা হচ্ছে যে আপনার হলো কম্পিউটার গতি ধীর হয়ে যাবে আর কি। তার মানে এই যে দেখছেন, আমি আপনাকে জাস্ট একটা টপিক্স, আপনারা মানে এরকম টপিক্স যখন পড়াবো, আপনারা নিজে নিজে এমসিকিউ যেগুলা আমারগুলো তো দিবেনই, আপনারাও নিজে নিজে বের করে মাঝে মাঝে কি করতে পারবেন, এটা এই জিনিসটা যদি আপনি চ্যাট জিপিটিতে দেন, সেও কিন্তু একই কাজই করবে। ঠিক আছে? আর স্যার জেমিনি, আপনার মাধ্যমে জানতে চাই স্যার এই গ্রুপে কয়জন কম্পিউটার টিচার আছে স্যার মনে হইলো স্যার আমি আসলে শিওর না, তবে অনেকে মনে হচ্ছে যে পরিচয় অনেকে দিতে বলেন স্যার কাইন্ডলি আমার মনে হয় কয়েকজন আছে খুব ভালো পারছে হ্যাঁ, স্যার খুব ভালো পারছে, অনেকে অনেকে পারছে, তবে আমার মনে হয় আপনারা যারা মানে এর সময় তো পাবেন, আমার যে গুগল ফর্ম আমি যেটা দিব, এটা আপনার প্রায় হলো 50টার মতো এখানে এমসিকিউ আছে। এই টপিক্সটাই আপনি আগামী 2 দিন যদি প্র্যাকটিস করেন, ওইটা যদি কয়েকবার পরীক্ষা দেন, এখান থেকে 2 নাম্বার থাকবে মিনিমাম আইসিটিতে। একদম বেসিক কোশ্চেন গুলো আসে, ঠিক আছে? আপনারা দেখবেন মানে এত ইয়ে হন, কিছু নাই, আপনার হেডেক হেডেক নেওয়ার কিছু নাই, আপনার হচ্ছে যে দেখবেন যে খুব সহজ প্রশ্ন আসবে আপনাদের। তো এখন হচ্ছে যে আমি হলো আপনাদের যে গ্রুপটা আছে, ওটাতে হলো আমার গুগলের যে ফর্মটা আমি শেয়ার করব, আমি কিন্তু আগামীকাল দেখবো আপনারা কয়জন এটা সাবমিট করছেন। হ্যাঁ, ওইখানে আপনারা চাইলে বারবারও সাবমিট করতে পারবেন, এবং একবার সাবমিট করার পরে আপনি কত নাম্বার পাইছেন সেটাও আপনি দেখতে পারবেন। আপনার যদি দেখেন যে না, আপনার নাম্বার কম আসছে, আপনি আবার পরীক্ষা দিয়ে দেখবেন। তার আগে পিডিএফটা দেবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, আমি পিডিএফটা রাত্রে দিয়ে দেবো। পিডিএফটা দেখে গুগল পরীক্ষা ফর্ম আর গুগল ডক্স এর মধ্যে পার্থক্য স্যার কোথায় স্যার কোনটা কোনটা আবার বলবেন? গুগল ফর্ম আর গুগল ডক্স ও, ডক্স দুটোর এর মধ্যে মধ্যে পার্থক্য ফর্মের মাধ্যমে আমরা কি করি, ওই যে বিভিন্ন ডেটা নিই আর কি। এ, যেমন সেটা হইতে পারে আপনার নাম টাম, ইমেল টিমেল, আপনার ইনফরমেশন যদি খুব দ্রুত লাগে, আমরা গুগল ফর্মের মাধ্যমে নিয়ে নিই। আর গুগল ফর্মের মাধ্যমে হচ্ছে যে আপনার ইয়ে নেওয়া যায়, পরীক্ষা নেওয়া যায়, ঠিক আছে? আর আপনার হচ্ছে যে যদি ডক হয়, ডকটা হচ্ছে যে আপনার ওই যে নোটপ্যাড লিখি না আমরা, বা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড লিখি না, জি জি এই ওয়ার্ডটা হচ্ছে ডক মূলত। মানে আপনি পিসিতে যে জিনিসগুলো ব্যবহার করেন, ধরেন যে এই যে আমরা পিসিতে অফলাইনে এই ওয়ার্ড ইউজ করি, শিট ইউজ করি, এক্সেল যেটা আছে না, তারপরে স্লাইড ইউজ করি প্রেজেন্টেশনের জন্য, সবগুলা মানে আমাদের পিসিতে যে জিনিসগুলো আছে, এগুলো আপনার ইয়েতেও পাবেন, ওই যে কি বলে কি, গুগল গুগলের ডক্সে। সেবায় গুগল ডক্সও পাবেন, গুগল শিটও পাবেন, গুগল ফর্মও পাবেন। মানে তারা হচ্ছে যাই ক্লাউড কম্পিউটিং, এটা নিয়ে আমার আরো একটা সেশন আছে, খুব ভালোভাবে আমি বুঝাবো ইনশাল্লাহ। স্যার মানে গুগল ডক্স একাধিক ইউজার একসাথে ইউজ করা যায় না স্যার? পারবে তো, আপনি শেয়ার করে দিবেন। জি। এই যে আমরা এটা আমাদের যে আছে, আমারটা নিজেও আমি গুগল ডক্সে করছি, এই যে দেখুন।
এই যে এখানে আছে না, এখন আমি যদি এটা যদি আপনাদের সাথে শেয়ার করে দিই, এই যে এখানে শেয়ার আছে না, যার সাথে শেয়ার করব এখানে নাম ইমেলটা লিখবো, ঠিক আছে, চলে আসবে। তাকে আমি কি দিব, এডিটর দিব নাকি সে ভিউ করতে পারবে নাকি সে মানে কমেন্টার হবে, এগুলো এখান থেকে বলা যায়। তা আমরা সচরাচর অনেক সময় ভিউ করার জন্য দিই, আর যদি আপনি মাল্টিপল পার্সন কাজ করে তখন তাকে কি এডিটর দিয়ে দিবেন, সে ওইখান থেকে এডিট করতে পারবে এবং তার তার ইমেলে একটা নোটিফিকেশন যাবে যে আপনাকে অ্যাড করা হয়েছে। আপনারা বেশি বেশি মানে এআই এর যে টুলস এগুলো আছে আপনারা এআই গুলো খুব বেশি ব্যবহার করবেন আর কি। আর ক্লাস কেমন লাগলো আপনারা জানাবেন। এরপরও যদি জানার বিষয় থাকে আপনি জাস্ট হলো আমাকে এখানে আমার নাম্বারে নক দিয়ে রাখবেন অথবা গ্রুপে নক দিতে পারেন। আমি যে যখন আমি ফ্রি থাকি আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করবো আর কি। ভালো লাগলো স্যার ক্লাস, অসুবিধা হ্যাঁ নেই। আপনাদের স্যার, সাথে ক্লাস আমারও ভালো ভালো লাগছে, লাগছে। তবে কম্পিউটার সম্পর্কে একটু দুর্বল তো বেশি। না সমস্যা নেই, সমস্যা, এগুলো সিম্পল কোশ্চেন আসবে। আপনারা হলো ওই যে আমার পরামর্শ থাকবে বারবার হলো আপনারা পরীক্ষাটা দিবেন, মানে ওইখানে দেখবেন যে আপনার ভুল হইলে কোনটা শুদ্ধ এটা বলে দিবে। আমি একটু পরে শেয়ার করে দিচ্ছি লিঙ্কটা, ওটা দিলে আপনার হচ্ছে যে আপনি বুঝে যাবেন আপনার কোনটা কোনটা দরকার। জি স্যার। ঠিক আছে, আমরা স্যার মনে হয় স্যার যে স্যার একজন জিজ্ঞেস আর করছেন। একটা কথা, বলেন। এখানে ওই বাইনারি ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল এগুলা কি জানা লাগবে কি? না না না, এগুলো আপনার হচ্ছে যে কনভার্ট করাটা আসবে না, আপনাদের জন্য আসবে না, এটা শিওর থাকেন। তবে ওই যে বাইনারি কয়টা ডিজিট, 0 1, তারপর হচ্ছে যে হেক্সাডেসিমেলের কয়টা, ঠিক আছে 16টা, এগুলো আমি হচ্ছে আরেকটা সেশনে বলবো, সংখ্যা পদ্ধতি নিয়ে আরেকটা সেশনে আমি আলাদাভাবে বলে দিব কি কি আসবে। মানে কনভার্ট করাটা আসবে না, কনভার্ট করাটা জি আসবে স্যার। না, শুধুমাত্র আপনার লাগবে হচ্ছে যে ধরেন যে ডেসিমালে কয়টা, 10টা, কোন 10টা 0 থেকে 9, তখন আপনাকে কনফিউজ করার জন্য বলে যে কোনটি ডেসিমেল না, তখন সে 10টা দিয়ে রাখে, 10 দেখলে অনেকে মনে করে এটা ডেসিমাল। জি জি জি। ঠিক আছে, আমি এটা আলাদা আলাদা একটা সেশন নেব, মানে নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং, তারপর হচ্ছে যে সাইবার সিকিউরিটি, সংখ্যা পদ্ধতি, এগুলো নিয়ে আমি আলাদা একটা আমার 5টার মধ্যে থাকবে আর কি। একজনে জিজ্ঞেস করছেন জেমিনির কাজ কি। আসলে জেমিনিটা মূলত হলো ওই যে আমাদের হলো এআই ভিত্তিক হচ্ছে একটা, এটাকে কি বলে, জেনারেটিভ এআই বলে আর কি। মানে আপনি যেটা তাকে বলবেন, জিজ্ঞেস করবেন যে ধরেন যে আমি একটা আইসিটির ভাইবা দিব, হ্যাঁ তুমি আমাকে কিছু প্রশ্ন দাও, সে এটা আপনাকে প্রশ্নগুলো দিয়ে দিবে। আমি একটু শিখে দিই 1 সেকেন্ড। ধরেন যে আমি তারে বললাম এখানে, এই যে এটা আমি আইসিটি নিয়ে একটা ভাইবা দিব দিব এজ এ প্রিন্সিপাল, আমাকে কিছু ভাইবা কোশ্চেন দাও, অ্যান্সার সহ দাও। আপনি যেমনি বলবেন সে ওভাবে রিড করতে পারে, খুব মানে ফাস্ট আর কি। চ্যাট জিপিটিও তো পারে স্যার। হ্যাঁ সব পারে, মানে দুইটা একই জিনিস তো, দুইটাই হচ্ছে জেনারেটিভ এআই। মানে আপনি তাকে হচ্ছে যাই প্রম্পট দিবেন, সে আপনাকে হচ্ছে যাই ইয়ে করে দিবে, জেনারেট করে দিবে। দুইটা থেকে হলে হবে কি, আপনি দেখবেন যে কিছু প্রশ্ন এখানে আছে বেশি, ওইখানে নাই, আবার ওইখানে আছে এখানে নাই। আপনাদের এই প্রশ্নগুলো মাস্ট আসবে যে আপনার প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম কিভাবে আপনি ফ্রুটফুল করবেন, আর তারপরে স্মার্ট বাংলাদেশ বা মানে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই সময়টায় আপনি কিভাবে প্রিন্সিপাল হিসেবে ভূমিকা রাখবেন। এগুলো প্রশ্নগুলো আপনি যখন দেখে যাবেন, ঠিক আছে, আপনি দেখবেন যে অনেক কিছু আপনি বলে ফেলতে পারবেন। এবং এই প্রশ্নটা মাস্ট করবে যে আপনাকে, যে আমরা যে আপনাকে নিব আপনার প্রতিষ্ঠানের জন্য, যে প্রধান হিসেবে নিব, আপনি আপনাকে কেন যোগ্য মনে করতেছেন। ঠিক আছে, তখন যদি আপনি কনফিডেন্টলি বলতে পারেন তখন তো আপনি ভাইভাতে অনেক নাম্বার পাবেন। ভাইভাতে ধরেন যে ওই এখন সচরাচর যে উচ্চতর গ্রেডে ভাই কখনোই আপনাকে সিম্পল প্রশ্নগুলো করবে না, এটার কি ওটার কি এটা জিজ্ঞেস করে না, তারা গতানুগতিকগুলো আলাপ আলোচনা করবে আপনার কারণে আপনার যে আহ, প্রতিষ্ঠান সেটা কিভাবে উপকৃত হবে। ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে যাবো, আমার মনে হয় আমরা আজকে মনে হয় যদি আপনাদের প্রশ্ন আর না থাকে আমরা ক্লোজ করব। আর আমার গাইডলাইন তো অবশ্যই থাকবে। আমি যেটা শুনলাম আপনাদের পরীক্ষা নাকি 4 তারিখে, তো ক্লোজ ইনশাল্লাহ করেন স্যার। এর মধ্যে আইসিটি যেন আপনি যারা আছে যেটা ফলো করবে সে যেন অ্যাটলিস্ট 10-এর মধ্যে 8 পায়। আর যারা কয়েকজন তো খুব ভালো আছেন ইনশাল্লাহ তারা 10-এ 10 পাবেন। ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকেন, শুভরাত্রি। ওয়ালাইকুম সালাম। জি স্যারেরা সবাই ভালো আছেন তো নাকি? দীর্ঘক্ষণ ক্লাস করে কেমন লাগলো স্যার আপনাদের? ভালো লাগছে স্যার, ভালো লাগছে। ভালো লাগছে। মাশাআল্লাহ, আজকের আইসিটি ক্লাস খুবই সুন্দর হয়েছে।
আমার কাছে মনে হলো আমাদের আইসিটি স্যার উনি ওই যে একটা কিছুদিন আগে একটা ভাইরাল নেগেটিভ ওয়ার্ড ছিল, ওই ঢেলে দেওয়া, চা ঢেলে দেওয়া। তা আজকে আমার কাছে মনে হয়, আর আপনাদের একেবারে হৃদয়ে নিংড়ানো যতগুলো আছে, শেয়ার করেছে আপনাদের। আচ্ছা, আপনারা অনেকে করছেন, এটা কিন্তু একটা শিখতে হবে, এটা আমাদের একটা আচরণের মধ্যে পড়ে। যে আচ্ছা, আমি আগে সেন্ট্রাল মিউট করি, তারপরে কথা বলি আপনাদের সাথে। জি স্যার, বুঝতে পেরেছেন যে আজকে স্যার কিন্তু আমাদের একেবারে অনেক এত তথ্য দিয়েছে। আমি আমার বিসিএস কোচিং এর প্রথম ক্লাসেও এতগুলো তথ্য পাইনি, বুঝতে পেরেছেন? এই জন্য বললাম যে একেবারে ঢেলে দিয়েছেন, হৃদয় নিংড়ানো যতটুকু ভালোবাসা এবং হচ্ছে তথ্যর প্রয়োজন। আপনারা এই ক্লাসটা হচ্ছে আমরা আপলোড করে দিব প্রাইভেট গ্রুপে। ফেসবুকে থাকবে না, ফেসবুকে 2-3 দিন পরে আমরা এটা সরাই নিব। তখন আপনারা এই ক্লাসটি বারবার দেখবেন, আর স্যার যেগুলো হচ্ছে আপনাদের লিঙ্ক গুলো, পিডিএফ গুলো দিয়ে দিবে, সেগুলো পরীক্ষাগুলো দিবেন বারবার। যে টেকনিক গুলো আপনাদের শিখিয়ে দিয়েছেন, এক্সট্রা কিছু টেকনিকও কিন্তু শিখিয়েছেন। আমরা সবাই উপরের ফেসটা দেখাই, কিন্তু ভিতরের ইন্টারনাল টেকনিক গুলো কেউ দেখাই না। বাট স্যার কিন্তু আপনাদের আজকে দেখিয়েছেন। ইটস আ গ্রেট ওয়ার্ক ফর আস। থ্যাংক ইউ সবাইকে। আগামীকালকের ক্লাস মঙ্গলবার মোল্লা সালেহ স্যার আবারও আসবেন। প্রশাসনিক ব্যবস্থাপনা না, অধিদপ্তর নিয়ে অথবা বাংলা নিয়ে ক্লাসটি হবে। ঠিক আছে, বাংলা নিয়ে ক্লাস হবে। তারপরে বুধবারে আবারও আমাদের আইসিটির ক্লাসটি হবে। বৃহস্পতিবারে আর্থিক ব্যবস্থাপনার ক্লাসটি হবে আপনাদের, এবং শুক্রবারে আমি নিজে আপনাদের সাথে থাকব। আর রমজানের আপনারা একটা ভোটিং করেছেন যে রমজানের, আমি একটা প্রসঙ্গ চেঞ্জ করলাম, রমজানের শিডিউলটা নিয়ে ওই ভোটিংটাতে আপনারা সবাই ভোট করবেন গ্রুপে, ফেসবুক গ্রুপে, সিক্রেট গ্রুপে দেওয়া হয়েছে। এখানে পার্সেন্টেজটা রাত 9:30 থেকে 10:30, অথবা 9:30 যেটা বলা হচ্ছে, এটা 10:45 অথবা 10টায় শুরু হবে। ঠিক আছে, এটার ভোটিংটা বেশি আছে, আমি কি সেটা রাখবো কিনা আপনারা একটু পরামর্শ দিবেন ওখানে গিয়ে। অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশি লিখতে পারেন, আগামী 10 মিনিটের মধ্যে আপনার মতামত গুলো দিতে পারেন স্যার। জি স্যার, আপনাদের কোনো পরামর্শ? বিকাল 3টা থেকে 4টা হলে ভালো হয়েছে। বিকালের দিকে না, কিছু কিছু সেশন বিকালে বিকাল। থাকবে, কারণ স্যারদের টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে তো। কোনো বিকেলে কোনো পারবো না স্যার, রোজা থাকবে। রাখি, ক্লান্ত লাগবে। বিকেলে হবে না, ক্লাস নেওয়া আর লাগবে। জি জি, ক্লাস করে আসার স্কুল থাকবে, 15 দিন তো স্কুল স্কুল তো থাকবে। বন্ধ চল থাকবে। হ্যাঁ স্কুল বন্ধ। না বন্ধ না, থাকবে। কই পাইছেন আপনি? দেখা যাক ওটা বন্ধ কি থাকবে না, হয় স্কুল খোলা। স্যার। আমরা ওদিকে হাইকোর্টের বিতর্কে যাবো নির্দেশনা। না, কারণ আমাদের এটা লাইভ সেশনে আছে। ঠিক আছে, আরো ইন্টারনাল কোনো গল্প থাকলে আমরা আলাদা করে করব। তো আমাদের রুটিনটা জানিয়ে দিলাম। তারপরে শনিবারে আপনাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ক্লাস হবে। দ্যাট মিনস সপ্তাহে মোহাম্মদ করিম স্যার একটু মিউট রাখবেন। আমি আমি দ্রুত দ্রুত ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করি, আশা রাখি আপনাদের ভালো লাগবে। আগামী শনিবারে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মানে আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে ক্লাস অনুষ্ঠিত হবে। নবাব স্যার নেবেন ক্লাসটি। এবং যেহেতু রমজান মাস, আমরা সময়টা তাৎক্ষণিকভাবে, প্রথম সপ্তাহটা তাৎক্ষণিকভাবে আপনাদের 12 ঘন্টা আগে জানালে তো হবে, কারণ গ্রুপে একটু খেয়াল রাখবেন, নোটিশ গুলো খেয়াল রাখবেন, কারণ অনেক রাতে তারা সম্ভব না স্যার, রাতে বিকালে সম্ভব না স্যার। বিকালে সম্ভব না। এখন ধরেন যে আমাদের তো যারা সবাই আছেন 100% সবারই তো সুবিধা মতো হবে না, একটু 19-20 করে আমরা নিয়ে নিব। যেমন ধরেন আজকে সবারই সম্ভব। বিকেলে স্যার আমাদের মহিলাদেরও সমস্যা আছে। জি জি জি। যেটা বিকেলে আচ্ছা, মহিলাদেরও আরেকটা রান্না slot, বান্না সহ ইফতারের আইটেম। জি ম্যাডাম, আরেকটা স্যার স্লট ভালো আছে। মহিলাদের সহযোগিতা করতে হয় স্যার আমাদের। স্যার রাত্রে নিন স্যার, ক্লাস আমাদের রাত্রে। কথা ভাববেন। আমি লাইভটা তাহলে কেটে দেই, পরবর্তীতে কথা হবে, কারণ একটু লাইভে আছে তো। আমরা ইনফর্মাল গুলো না করে ফর্মালি আলোচনা করি। আমি যেটা বলতেছি, আরেকটা স্লট আছে আমাদের ইফতারের পরে, একটু রেস্ট নিয়ে 7টা থেকে 8টা। এই স্লটটাও কিন্তু খুব খারাপ না, নামাজের আগেই হয়ে যাচ্ছে, অথবা 7:15 শুরু করে 8:15। আর আমাদের নামাজ যেহেতু মোটামুটি কোথাও 8টায়, কোথায় 8:20, 15 এরকম সময়ের মধ্যে শুরু হবে, কোথাও 45। মোটামুটি আমরা এভারেজ একটা সময় নিয়ে কাজটা করব। আপনারা অবশ্যই ফেসবুকের যে গ্রুপটা আছে, ওখানে পুল দেওয়া আছে, মানে ভোটিং সিস্টেম দেওয়া আছে, আপনারা ভোটিং দিবেন সবাই। ঠিক আছে, আর অন্য এই ছিল আমার কাছে আপাতত তথ্যগুলো। আপনারা ধরে রাখবেন প্রতিদিনের ক্লাস আছে, আজকে যেমন পরীক্ষা হলো, ক্লাসও হলো, এটা ধরে নেবেন। আর প্রথম রোজার দিনে হয়তো বা একটু সমস্যা হতে পারে, বা আমরা বন্ধ রাখতে পারি, যদি স্যার এগ্রি থাকে তাহলে ক্লাস হবে প্রথম রোজার দিকে।
যে ক্লাসটা হবে বৃহস্পতিবার, কিন্তু প্রথম দিবাগত রাত্রিতে আমরা প্রথম ধ্বজের দিকে যাচ্ছি, যদি চাঁদ ঠিক মতো উঠে আর কি, বা ঘোষণা আসে। আমাদের সাথে কি আইসিটি স্যার আছেন নাকি লিভ নিয়েছেন? স্যার আছেন, রেহান স্যার? আচ্ছা আচ্ছা, স্যার মনে হয় চলে গিয়েছেন। খুবই ভালো। আমার ভালো লেগেছে ক্লাস। আশা রাখি আপনাদেরও ভালো লাগার কথা। তারপরেও স্যার কোনো আজকে স্যার ইংরেজি যে প্রশ্ন করছেন স্যার, এগুলো তো ওই মনে থাকে না, এই ফ্রেজার ইডিয়মস, এই সিনোনিম, এই আমরা নাকি সায়েন্সের টিচার এত ভালো পারি স্যার, এত পড়ছি নাকি স্যার, এ তো আনকমন মনে হয়েছে স্যার। আচ্ছা স্যার, এখানে একটু হবে, শুরুর দিকে একটু কঠিন মনে হবে। দেখেন এই পরীক্ষাটাই যখন আপনি আর 15-20 দিন পরে দেবেন, তখন আপনার কাছে দেখবেন একটা ইজি মনে হচ্ছে। কারণটি হচ্ছে যে আমরা দীর্ঘদিন পরে এই জগতে আসছি, কম্পিটিটিভ জবে পরীক্ষা দিচ্ছি, অনেকদিন পর, অনেকদিন। দেখবেন যে যিনি যে সাবজেক্টে আছেন আপনি ওটাতে অনেক ভালো, ওটা সহজ মনে হয়, ওইটার কঠিন প্রশ্ন দিলেও আপনার কাছে সহজ মনে হয়। বাট আমি যেটাতে নাই, সেটা আমার কাছে একটা কঠিন মনে হচ্ছে। তো ট্রাই করবেন, আর হচ্ছে ওই নির্দেশনাগুলো একটু ফলো করবেন। দিন শেষে হয়তো আমরা 100% আপনাকে দিতে পারবো না, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। প্রস্তুতি রেডি রেডি করে দেওয়া, প্রস্তুত করে দেওয়া, আমরা আপনাকে সহযোগিতা করছি। আমি শুরুর দিকে বলেছি আপনাদের সফলতার একজন সারথি হতে চাই, সঙ্গী হতে চাই, সহায়তাকারী হতে চাই। আপনারা সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শগুলো গ্রুপে অথবা পার্সোনালিও আমার নাম্বারে টেক্সট করে পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন স্যার সবাই। ইমার্জেন্সি কিছু থাকলে বলতে পারেন। কেউ কিছু বলতে চান স্যার, ম্যাডাম? ওকে, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে। সবাই, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আর পিডিএফ গুলো কিছুক্ষণের মধ্যে আমরা দিয়ে দিব, ওনার সাথে কথোপকথন করে দিয়ে দিব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আমাদের একটা লিঙ্ক আছে, যারা একটা দুইটা করে খুঁজে পাচ্ছেন না, ওই একটা লিঙ্কের মাধ্যমে কিন্তু সব পিডিএফ গুলো আছে। ওই লিঙ্কটা কপি করে রেখে দিবেন আপনার নোটপ্যাডে, যে কোনো জায়গায়। এই যে দেখছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কতগুলো রিং আসলো। ঠিক আছে, জি ম্যাডাম কিছু বলতে চান মনে হয়, জেসমিন ম্যাডাম? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি ম্যাডাম, ওয়েলকাম আসসালাম। জি ম্যাডাম, ভালো আছি, আপনি ভালো আছেন নিশ্চয়ই? আজকের ক্লাসটা ভালো লেগেছে স্যার, আর আজকের পরীক্ষা পদ্ধতিটাও ভালো লেগেছে। এইভাবে যদি প্রতিদিন পরীক্ষা এবং ক্লাস দুটোই রাখেন তাহলে আমাদের জন্য মনে হয় ভালো হয়। আমি একটু হলেও পড়বো আর কি, 1-2 যাই পাই। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাডাম, আপনার সুন্দর একটি পরামর্শ দিয়েছেন। আমরা চেষ্টা করছি, যেমন আমার ইংরেজির যেগুলো লিংকের মাধ্যমে পরীক্ষা নেওয়া, এগুলো রেডি করা নাই। আজকে প্রতিষ্ঠান থেকে এসে রেডি করেছি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স স্যারেরটা রেডি করা আছে, আইসিটি হুম স্যারেরটা রেডি হুম করা আছে। উনি গত এক হুম সপ্তাহ ধরে প্রিপারেশন নিয়েছেন আপনাদের জন্য। আর হুম হুম কিছু কিছু টপিক রেডি করা আছে, সেগুলো পাবেন। আমরা চেষ্টা করছি যে হুম আপনাদের সর্বত্র সহযোগিতা করার জন্য। আর একটু দিন শেষে হুম। একটু পড়বেন। আর ঠিক এইবারে আছে স্যার। আর এই যে যেদিন যখন পরীক্ষাটা নিবেন ওই টপিকটা আমাদেরকে এই যে জানাই দিবেন, যখন যেটা হয় আর কি, সমস্যা নেই, আমরা ওটাই পরীক্ষা দিব। আর সবসময় সবসময় একটা কাজ করবেন, ক্লাস শেষে যে স্যার যে জি টপিক নিচ্ছেন ওনাকে জি এইভাবে একটু বলবেন যে স্যার আপনি লিঙ্ক কি আজকে দিচ্ছেন নাকি 1 ঘন্টা পরে দিবেন স্যার। উনি 3 দিন পরে তো, কিন্তু বলার হ্যাঁ কৌশলটা হচ্ছে যে 1 ঘন্টা পরে দিবেন স্যার লিঙ্কটা, আমরা পরীক্ষাটা কি দিয়ে দিব। তার মানে কি হুম আমার উপর একাই হুম প্রেশারটা না আসে, ওনার উপরে অলরেডি হ্যাঁ প্রেশার। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই একটু হ্যাঁ কৌশল ঠিক আছে করবেন স্যার। আর ম্যাডাম, অনেক ওকে স্যার। ওকে, অনেক ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ স্যার। এই একটা পরামর্শ দেওয়ার ওকে, জন্য। আসসালামু আলাইকুম। জি, আমরা তাহলে আজকে শেষ করি সবাই। স্যার ম্যাডাম ভালো থাকবেন, আমাদের গ্রুপগুলোতে খেয়াল রাখবেন। আর অনেক সময় ভালো তথ্যগুলো অনেক দূরে চলে যায় নর্মালি কনভারসেশনের মধ্যে মধ্যে আমরা চেষ্টা করবো যেটা একেবারে ইমার্জেন্সি প্রয়োজন সেটা লিখতে বা টাইপ করতে, বা কারো জানা থাকলো আপনাদের একটু দিয়ে দিলেন আরেকজনকে। সবাই মিলে একটা পরিবার আমরা, এই পরিবারের আমরা সবাই একসাথে উপরে উঠতে চাই। একটি পরিবার, একজন ব্যক্তি যদি ভালো কোনো ইনকাম সোর্স বা জবে থাকে, ওই পরিবারের সবারই ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। আমিও সেভাবে কল্পনা করছি। আপনাদের জয় হোক। আমি সহযোগিতাকারী হিসাবে আপনাদেরকে সহযোগিতা করতে থাকি, এই প্রত্যাশায় আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।